হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথস ইনফিনিটি অফিসিয়াল। ফ্রেন্ডস, আজকের ক্লাসে আমরা এসএনডে ক্লাস 12 ইউনিট 4 এক্সারসাইজ 4C ত্রিমাত্রিক দেশের সরলরেখা স্ট্রেট লাইন ইন 3D স্পেস এই এক্সারসাইজের আমরা 4Cর কনসেপ্ট ভিডিওটা আমরা আগে করব। তো আমরা ইউনিট 4-এর এক্সারসাইজ 4A এবং 4Bর এক্স্যাক্টলি আমরা প্রত্যেকটা অঙ্ক করিয়েছি, আমি তোমাদের শিখিয়েছি। আশা রাখি তোমাদের কোনো রকম অসুবিধা হয়নি। যদি তোমাদের কোনো রকম অসুবিধা হয় কোনো অঙ্কের সলিউশন নিয়ে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে। আর ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং চ্যানেলটাকে দেরি না করে তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নেবে। আর বেল আইকনে ক্লিক করে দেবে যাতে পরবর্তী ভিডিওর আপডেট বা নোটিফিকেশান সবার আগে পৌঁছে যায়। তো আজকের ক্লাসে আমরা এক্সারসাইজ 4C প্রথমত আমরা অঙ্কগুলো ডাইরেক্ট করব না, তার আগে তোমাদের আমি কনসেপ্ট ভিডিওটা বা কনসেপ্টটা আমি তোমাদের ক্লিয়ার করে দেবো। তারপর আমরা এই এক্সারসাইজের যে কটা অঙ্ক ইম্পর্টেন্ট বা পরীক্ষায় আসতে পারে আমি সেই অঙ্কগুলো তোমাদের কভার আপ করে দেবো। তো দেরি না করে আমরা আজকের ক্লাস শুরু করি। তো আজকের ক্লাসে আমরা তোমরা দেখতে পাচ্ছ কনসেপ্টে আমাদের 4Cর কনসেপ্টে কি আছে বলছে, ত্রিমাত্রিক স্থানাঙ্ক দেশে দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করে কিনা নির্ণয় করার প্রণালী, এবং যদি রেখা দুটি পরস্পরকে ছেদ করে তবে ওই ছেদবিন্দু স্থানাঙ্ক আমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে প্রথমটা হচ্ছে যে ছেদবিন্দু, আমাকে স্থানাঙ্ক দুটো জিনিস এই লাইনটার মধ্যে রয়েছে। একটা 3D স্পেসে দুটো লাইন এরকম পরস্পরকে কাট করবে বা ছেদ করবে কিনা সেটা আমাকে আগে দেখতে হবে, টেস্ট করতে হবে, এক্সপেরিমেন্ট করতে হবে। তারপর যে বিন্দুটায় সরলরেখা দুটো ছেদ করেছে সেই বিন্দুর আমাকে স্থানাঙ্কটা নির্ণয় করতে হবে। তো এটাই হচ্ছে আমাদের এক্সারসাইজ 4Cর কনসেপ্টে আমরা বলবো বা আমি তোমাদের জানাবো। আমি আবার বলছি, ত্রিমাত্রিক স্থানাঙ্ক দেশে দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করবে কিনা সেটা নির্ণয় করার প্রণালী। অর্থাৎ এই দুটো সরলরেখা, ধরো দুটো সরলরেখা এরকম দিয়ে দিয়েছে এবং এই দুটো সরলরেখা পরস্পরকে ছেদ করবে কিনা বা কি শর্তে তারা পরস্পরকে ছেদ করবে সেটা আমাকে নির্ণয় করতে হবে। আর দ্বিতীয়ত, যদি ছেদ করে বা যে নির্দিষ্ট শর্তের পরিপ্রেক্ষিতে সরলরেখা দুটি পরস্পরকে ছেদ করবে সেই ছেদবিন্দু স্থানাঙ্কটা আমাকে নির্ণয় করতে হবে। তো এটাই হচ্ছে আমাদের 4Cর কনসেপ্টে আমি তোমাদের আজকে ক্লাসে ডিসকাস করব। তো প্রথমে ধরো আমরা এখানে দুটো সরলরেখা নিয়ে নিচ্ছি। তো একটা হয়ে যাচ্ছে, প্রথমত আমরা কার্টেসিয়ান ফর্মে করছি, ঠিক আছে। আমরা প্রথমত হচ্ছে কার্টেসিয়ান ফর্মে লিখছি, ঠিক আছে। কার্টেসিয়ান ফর্ম, ওকে। তো তোমরা 4C করার আগে ভালো করে কনসেপ্টটা ক্লিয়ার করো। কনসেপ্ট ক্লিয়ার করার পর তারপর তোমরা অঙ্কগুলো করো। আশা রাখি তোমাদের কোথাও আটকাবে না বা অসুবিধা হবে না। তাহলে কার্টেসীয় আকারে আমি দুটো ভার্সনই তোমাদের করাবো। তো 3D স্পেসে দুটো লাইন পরস্পর ইন্টারসেক্ট করবে কিনা তার একটা কন্ডিশন বা শর্ত, আর দ্বিতীয়ত যদি ইন্টারসেক্ট করে তাহলে সেই ইন্টারসেকশন পয়েন্টটা কি সেটা আমাকে ডিটারমাইন করতে হবে। তো দুটো ফর্মে হবে, একটা কার্টেসিয়ান ফর্ম আর একটা হচ্ছে ভেক্টর ফর্ম। তো আমি কার্টেসিয়ান ফর্ম দিয়ে স্টার্ট করছি। তো ধরে নাও আমাদের দুটো সরলরেখার ইকুয়েশন আছে, একটা হচ্ছে x মাইনাস x1 বাই a1, ঠিক আছে। a1 ইজ ইকুয়ালস টু y মাইনাস y1 বাই b1 is equals to z minus z1 by c1। তো এটা হচ্ছে আমাদের এক নম্বর এটা হচ্ছে সমীকরণ সরলরেখার। 2 নম্বর হচ্ছে আমরা ধরছি দ্যাট ইজ x minus x1 dash by a1 dash is equals to y minus y1 dash by b1 dash is equals to z minus z1 dash by c1 dash। তো এটাকে আমরা 2 নম্বর নাম দিলাম, ঠিক আছে। তাহলে আমরা দুটো সরলরেখা নিয়েছি, যে দুটো সরলরেখার কার্টেসিয়ান আকার হয়ে যাচ্ছে x minus x1 by a1 is equals to y minus y1 by b1 is equals to z minus z1 by c1, এটা 1 নম্বর। আর 2 নম্বর হয়ে যাচ্ছে x minus x dash 1 by a1 dash is equals to y minus y1 dash by b1 dash is equals to z minus z1 dash by c1 dash। এটা হচ্ছে 2 নম্বর নাম দিলাম, ঠিক আছে। দুটো সরলরেখা আমরা নাম দিচ্ছি। এবারে এই দুটো সরলরেখা পরস্পরকে ইন্টারসেক্ট করবে কিনা, এই দুটো সরলরেখা পরস্পরকে ইন্টারসেক্ট বা ছেদ করবে কিনা তার কন্ডিশনটা আমাকে ডিটারমাইন করতে হবে, ঠিক আছে। তো এবার আমরা ধরে নিচ্ছি, দেখো প্রত্যেকটা স্টেপ লিখবে। তো স্টেপ 1 এরকম স্টেপগুলোকে তোমরা লিখে নেবে খাতায়, কপিতে। তাহলে এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। তো স্টেপ 1, তো স্টেপ 1 এ আমরা কি শিখব,
তো স্টেপ ওয়ানে আমরা করব কি, যে স্টেপ ওয়ানে হচ্ছে যে আমরা ধরে নিচ্ছি যে এই 1 আর 2 দুটো সরলরেখার ওপরে দুটো বিন্দু রয়েছে, ঠিক আছে, যে কোনো বিন্দু। তো ধরে নিচ্ছি যে দুটি সরলরেখার ওপর, তাহলে 1 এবং প্রত্যেকটা স্টেপ ভালো করে লিখে নেবে, কপিতে নোট করে নেবে, তাহলে সুবিধা হবে। এবং 2 নং সরলরেখা দুটির ওপর, সরলরেখা দুটির ওপর যে কোনো বিন্দু, ঠিক আছে, যথাক্রমে বা রেসপেক্টিভলি। তো 1 নংয়ের ওপর একটা বিন্দু আর 2 নংয়ের ওপর যে কোনো একটা বিন্দু আমরা নিচ্ছি, যে 1 এবং 2 নং সরলরেখা দুটির ওপর যে কোনো বিন্দু যথাক্রমে। বিন্দু দুটি কি হবে তোমরা পরিষ্কার বুঝতে পারছো, বিন্দু দুটো হবে হচ্ছে দ্যাট ইজ x1 প্লাস a1t, ঠিক আছে, a1t এইটুকুনি ক্লিয়ার, কমা দিয়ে y1 প্লাস b1t, কমা দিয়ে z1 প্লাস c1t। তো এটা হচ্ছে 1 নং সরলরেখার উপর অবস্থিত যে কোনো একটা বিন্দু x1 প্লাস a1t, y1 প্লাস b1t, z1 প্লাস c1t। এইটুখানি ক্লিয়ার হচ্ছে। তো এবার প্রশ্ন করতে পারো যে স্যার এটা কি করে আমরা পেলাম, তার রিজনটা একদম সিম্পল, তোমরা অলরেডি শিখেছো এর আগের ভিডিওতে, আমি তোমাদের তাও একবার ক্লিয়ারিফাই করে দিচ্ছি। তো এটা ইজিকাস টু টি ধরে নাও, ঠিক আছে। আমি ফার্স্ট একটা কম্পোনেন্ট চুজ করছি 1 নম্বর সরলরেখার উপরে, 1 নম্বর সরলরেখার আমরা একটা জাস্ট কম্পোনেন্ট নিচ্ছি, দ্যাট ইজ x মাইনাস x1 বাই a1। তো এটাকে আমরা ধরে নিচ্ছি টি। তো এবার ক্রস মাল্টিপ্লাই করলে আমরা কি পাচ্ছি, দ্যাট ইজ x মাইনাস x1 ইজ ইকুয়ালস টু a1t, অর x ইজ ইকুয়ালস টু কি হয়ে যাবে, এবার মাইনাস x1টা ওদিকে পাঠিয়ে দাও, তাহলে আমরা পাচ্ছি x1 প্লাস a1t। তাহলে x এর মানটা কত পাচ্ছি আমরা, x1 প্লাস a1t। ঠিক একইভাবে যদি আমরা করি তাহলে আমরা y এর মান পাবো হচ্ছে y1 প্লাস b1t, আর একইভাবে আমরা z এর মানটা পাবো কত, দ্যাট ইজ z1 প্লাস c1t। তাহলে দেখো যে আমরা x, y এবং z এই তিনটে বিন্দু পেলাম, এবং এই তিনটে বিন্দু হচ্ছে 1 নং সরলরেখার উপর অবস্থিত যে কোনো একটা বিন্দু, ঠিক আছে। তাহলে x, y, z হলো 1 নং সরলরেখার উপর অবস্থিত যে কোনো একটা বিন্দু। ঠিক একইভাবে আমরা 2 নং সরলরেখার উপর যে কোনো বিন্দু বার করব, ঠিক আছে। তাহলে 2 নং সরলরেখার উপর যে কোনো আমরা বিন্দু লিখতেই পারি, কি হতে পারে তোমরা পরিষ্কার বুঝতেই পারছো, দ্যাট ইজ x ইজ ইকুয়ালস টু x1 ড্যাশ প্লাস a1 ড্যাশ। এখানে আমরা টি ধরবো না, কারণ অলরেডি আমরা একটা প্যারামিটার টি ইউজ করে ফেলেছি 1 নং এর রেসপেক্টে। তাহলে আমরা দ্বিতীয় ক্ষেত্রে এখানে কিন্তু আর টি লিখতে পারবো না, আমরা তার পরিবর্তে টি ড্যাশ লিখতে পারি, অথবা আমরা লিখতে পারি এস, ঠিক আছে। আমাদের এস এন্ড এতে এখানে এস ইউজ করা হয়েছে, তো আমি এস ধরছি। এবং এটা লিখে নেবে তোমরা, আগে কনসেপ্টটা ক্লিয়ার করো, দেখবে অঙ্ক অটোমেটিক নেমে যাবে। তাহলে এটা পরিষ্কার হয়ে যাবে, দ্যাট ইজ x1 ড্যাশ প্লাস a1 ড্যাশ ইন্টু এস, কমা দিয়ে y1 প্লাস এটা কত হবে y1 প্লাস এটা কত হবে y1 ড্যাশ প্লাস b1 ড্যাশ এস, কমা দিয়ে z1 ড্যাশ, এখানে ড্যাশ হয়ে যাবে x1 ড্যাশ প্লাস a1 ড্যাশ এস ইজ ইকুয়ালস টু, কমা দিয়ে y1 ড্যাশ প্লাস b1 ড্যাশ এস, কমা দিয়ে z1 ড্যাশ প্লাস c1 ড্যাশ এস। তাহলে এটা হচ্ছে 2 নং সরলরেখার উপর অবস্থিত বিন্দু, 2 নং সরলরেখার উপর অবস্থিত বিন্দু। এবার আশা রাখি এটা কিছু বোঝাতে হবে না, এটাকে তোমরা সিম্পলি ইজিকাস টু এস ধরো, কারণ অলরেডি আমরা এটার ক্ষেত্রে টি ধরেছি, তাহলে এটার ক্ষেত্রে আমরা এস ধরছি। তাহলে দিস ইকুয়ালস টু এস, তাহলে এখান থেকে এক্স সলভ করো, দিস ইকুয়ালস টু এস, এখান থেকে ওয়াই সলভ করো, দিস ইকুয়ালস টু এস, এখান থেকে জেড সলভ করো। তো সলভ করে আমরা কত পেয়েছি, x1 ড্যাশ প্লাস a1 ড্যাশ এস, y1 প্লাস b1 ড্যাশ এস, আর z1 ড্যাশ প্লাস c1 ড্যাশ এস, ঠিক আছে। আমরা তাহলে
এই 1 নং এবং 2 নং এর ওপর অবস্থিত 1 নং এবং 2 নং সরলরেখা দুটোর ওপর অবস্থিত আমরা যে কোনো দুটো বিন্দু নিয়েছি, তাদের স্থানাঙ্কটা আমরা এইভাবে লিখলাম। ঠিক আছে, ওকে। তো এবার আমরা চলে আসছি হচ্ছে স্টেপ 2 তে। ঠিক আছে, তো স্টেপ 2 তে আমাদের দেখো যে যখন সরলরেখা দুটি মানে মানে এটা হচ্ছে স্টেপ 2। এবারে নেক্সট হচ্ছে স্টেপ 2। তোমরা প্রত্যেকটা স্টেপ লিখে নেবে ওখানে। দেখো একটা জিনিস কি, যে যখন দুটো সরলরেখা পরস্পরকে ইন্টারসেক্ট করছে, যখন দুটো সরলরেখা পরস্পরকে ইন্টারসেক্ট করছে, তখন একটা তাদের মধ্যে কমন পয়েন্ট থাকবে, তাই তো? যে পয়েন্টটা এই সরলরেখার উপর অবস্থান করবে, যে পয়েন্টটা এই সরলরেখাটার অবস্থান করবে, তাহলে যেটাকে আমরা ইন্টারসেকশন পয়েন্ট বলছি। অর্থাৎ যে পয়েন্টটা দিয়ে এই লাইনটাও চলে যাচ্ছে, পাস করছে, আর যে পয়েন্টটা দিয়ে এই সরলরেখাটাও পাস করছে, তার মানে কি তাদের দুটো সরলরেখার ইন্টারসেকশন পয়েন্ট এইটা। তো আমি ধরে নিচ্ছি সরলরেখা দুটি পরস্পরকে ছেদ করছে বা পরস্পরকে, তাহলে লিখবো কি, যে সরলরেখা দুটি, স্টেপ 2 তে তোমরা লিখবে সরলরেখা দুটি পরস্পরকে ছেদ করে, তবে আমরা পাই কি, লিখবো ওখানে এইটা ইজিক্যালস টু এইটা। তাহলে কমন পয়েন্ট, তো তাহলে 1 নং সরলরেখার যা বিন্দু হবে 2 নং সরলরেখারও বিন্দু তাই হবে, x এর স্থানাঙ্ক যা হবে 2 নং সরলরেখার x এর স্থানাঙ্ক তাই হবে, 1 নং সরলরেখার y স্থানাঙ্ক যা হবে 2 নং সরলরেখার y স্থানাঙ্ক তাই হবে, 1 নং সরলরেখার z এর স্থানাঙ্ক যা হবে 2 নং সরলরেখা z এর স্থানাঙ্ক তাই হবে। কারণ সরলরেখা দুটি পরস্পর কি করছে, ইন্টারসেক্ট করছে, অর্থাৎ একটা নির্দিষ্ট একটা কমন পয়েন্ট দিয়ে দুটো সরলরেখা পাস করছে, একটা কমন পয়েন্ট দিয়ে দুটো সরলরেখা পাস করছে। তাই আমরা বলতে পারি এই দুটোর কোঅর্ডিনেট ইজিক্যালস টু এই দুটোর কোঅর্ডিনেট ইজিক্যালস টু এই দুটোর কোঅর্ডিনেট। তাহলে আমরা লিখতেই পারি এখান থেকে therefore x1 plus a1t is equals to x1 dash plus a1 dash s। ঠিক আছে, তো এটাকে আমরা 1 নম্বর নাম, এটাকে আমরা দেখো অলরেডি 1 দিয়ে ইউজ করেছি, এটাকে আমরা 3 নম্বর নাম দিলাম। ঠিক আছে, এটাকে আমরা 3 নম্বর নাম দিলাম। ক্লিয়ার? ঠিক একইভাবে আমাদের দেখো y এর কোঅর্ডিনেটগুলো সেম হবে, এইটা ইজিক্যালস টু এইটা, এইটা ইজিক্যালস টু এইটা এবং এইটা ইজিক্যালস টু এইটা। কারণ দুটো লাইন সেগমেন্ট আমরা ধরে নিচ্ছি উই অ্যাজুম দ্যাট দ্য টু লাইনস intersect with each other, that's why they have a common point, that's why আমি এখানে লিখছি কি this equals to this, this equals to this and this equals to this। তাহলে সেকেন্ডটা কি হবে তোমরা পরিষ্কার বুঝতেই পারছো, y1 plus b1t is equals to y1 dash plus b1 dash s। তো এটাকে আমরা কত নাম দেব, 4 নম্বর নাম দেব। এইটুখানি ক্লিয়ার হচ্ছে? তো এটাকে আমরা 4 নম্বর নাম দিলাম। আর লাস্ট হয়ে যাচ্ছে দেখো z1 plus c1t, তাহলে 4 নম্বর 5 নম্বর হবে z1 plus c1t is equals to z1 dash plus c1 dash s। তাহলে এটাকে আমরা 5 নম্বর নাম দিলাম। ঠিক আছে, এইটুখানি ক্লিয়ার? তাহলে আমরা তিনটে দেখো এখান থেকে পেলাম যে স্টেপ 2 তে একটা হচ্ছে x1 plus a1t is equals to x1 dash plus a1 dash s, এটাকে 3 নম্বর নাম দিলাম, এটাকে 4 নম্বর আর এটাকে আমরা 5 নম্বর নাম দিলাম। এটা হচ্ছে আমরা স্টেপ 2 তে পেলাম। তো স্টেপ 2 তে আমি কি করলাম, স্টেপ 2 তে আমরা ধরছি যে সরলরেখা দুটি পরস্পরকে ছেদ করছে বা পরস্পর ছেদই হচ্ছে বা ইন্টারসেক্ট উইথ ইচ আদার, দ্যাটস ওয়াই দে হ্যাভ আ কমন পয়েন্ট। তাহলে কমন পয়েন্ট হলে যেই পয়েন্টটা দিয়ে দুটো সরলরেখাই যাচ্ছে, ওখানে, তাহলে সেটাই হবে তাদের ইন্টারসেকশন পয়েন্ট। দ্যাটস ওয়াই আমরা লিখতে পারি x এর কোঅর্ডিনেট ইজ ইকুয়ালস টু 2 নং সরলরেখার x এর কোঅর্ডিনেট, 1 নং সরলরেখার y এর কোঅর্ডিনেট ইজ ইকুয়ালস টু 2 নং সরলরেখার y এর কোঅর্ডিনেট, আর 3 নং সরলরেখার 1 নং সরলরেখা z এর কোঅর্ডিনেট ইজ ইকুয়ালস টু 2 নং সরলরেখার z এর কোঅর্ডিনেট। তো আমরা স্টেপ 2 তে তিনটে ইকুয়েশন পেলাম, রোমান 3, রোমান 4 এন্ড রোমান 5। ওকে, তো আমি স্টেপ 1টা মুছে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও। তো এবার আমরা স্টেপ 3 তে কি করব দেখো, যে আমরা স্টেপ 2 তে যে তিনটে ইকুয়েশন পেয়েছি, এই তিনটে ইকুয়েশন দ্যাট ইজ যাদেরকে আমরা নাম দিয়েছি রোমান 3, রোমান 4, রোমান 5, এই তিনটে সমীকরণের মধ্যে আমরা যে কোনো দুটো সলভ করব।
এই তিনটে সমীকরণের মধ্যে আমরা যে কোনো দুটো সমীকরণকে সলভ করে যদি অবশিষ্ট সমীকরণটা সলভ করে আমরা এস এবং টি এর মান বের করব। ভালো করে বুঝবে, এই তিনটে যে সমীকরণ আমরা পেয়েছি স্টেপ 2-তে বা দ্বিতীয় ধাপে, যাদের আমরা রোমান 3, রোমান 4 এবং রোমান 5 নাম্বারিং করেছি, এই তিনটে সমীকরণের মধ্যে যে কোনো দুটোকে যদি আমরা সলভ করে এস এবং টি এর মান পাই, এস এবং টি এর মানটা পাই, তাহলে সেই এস এবং টি এর মানটা যদি আমরা এই 5 নম্বর বা যে কোনো সমীকরণ যেটা অবশিষ্ট থাকছে, তো সেখানে যদি আমি বসিয়ে দিই এস এবং টি এর জায়গায়, যদি সিদ্ধ হয় বা স্যাটিসফাইড করে, তাহলে আমরা বলবো এই ব্যাপারে কনক্লুড হবো যে সরলরেখা দুটি পরস্পর ছেদ করছে বা দ্য লাইন্স আর ইন্টারসেক্ট উইথ ইচ আদার। ওকে, এইটুখানি ক্লিয়ার হচ্ছে? তাহলে আমরা কি লিখবো যে কি লিখবো যে 3 কমা দিয়ে 4 এবং 5, ঠিক আছে, 3, 4 এবং 5 সমীকরণ তিনটির, আগে এইগুলো লিখে নেবে কোনে, ঠিক আছে, সমীকরণ তিনটির যে কোনো দুটি, এনি টু, যে কোনো দুটি সমাধান করে প্রাপ্ত এস এবং টি এর মান, কারণ আমরা 3, 4 অথবা 5 যে কোনো দুটো, এই 3, 4, 5 যে তিনটে আমরা ইকুয়েশন পেয়েছি স্টেপ 2-তে, এই তিনটে ইকুয়েশনের মধ্যে যে কোনো দুটোকে যদি সলভ করে আমরা যে এস আর টি এর যে মানটা পাচ্ছি, সেই এস আর টি এর মানটা আমরা অবশিষ্ট বা রেস্ট অফ দ্য ইকুয়েশনে বসিয়ে দেবো। বসিয়ে দিলে যদি স্যাটিসফাইড করে, অর্থাৎ সাপোজ ধরো আমরা 3 এবং 4 এই দুটো সমীকরণকে সলভ করলাম, ঠিক আছে, যে কোনো প্রসেসে আমরা সলভ করলাম, করার পরে আমরা এস আর টি এর মানটা পেলাম। এবার এস আর টি এর মানটা যদি আমরা এই 5 নং ইকুয়েশনে এস আর টি এর জায়গায় বসিয়ে দিই এবং দেখা যায় যদি স্যাটিসফাই করে বা সিদ্ধ হয়, তাহলে আমরা বলবো লাইন দুটো পরস্পর ইন্টারসেক্ট করছে। এইটুকুনি ক্লিয়ার? তাহলে আমরা কি লিখলাম যে 3, 4 এবং 5 সমীকরণ তিনটির যে কোনো দুটি সমাধান করে প্রাপ্ত এস এবং টি এর মান অবশিষ্ট সমীকরণে যেটা বাকি থাকছে, যে দুটোকে সলভ করলাম আর অবশিষ্ট যেটা বাকি থাকছে বা পড়ে থাকছে সেই ইকুয়েশনটাই, তাহলে অবশিষ্ট সমীকরণে বসিয়ে তাহলে কি লিখলাম যে এস এবং টি এর মান, প্রাপ্ত এস এবং টি এর মান অবশিষ্ট সমীকরণে বসিয়ে সমীকরণে বসিয়ে সিদ্ধ হলে, ঠিক আছে, এটা লিখে দাও, স্যাটিসফাই করলে বা সিদ্ধ হলে বলা যায় যে লাইন দুটি বা সরলরেখা দুটি পরস্পরকে ছেদ করে। এইটুখানি ক্লিয়ার হচ্ছে? তাহলে আমরা কি লিখলাম যে 3, 4 এবং 5 এই তিনটে সমীকরণের মধ্যে যে কোনো দুটোকে আমরা সলভ করে এস আর টি এর মানটা পাবো, এবং এস আর এই টি এর মানটা যদি আমরা 3 নম্বর বা অবশিষ্ট যেটা পড়ে থাকছে সেই ইকুয়েশনে বসিয়ে যদি সমীকরণটা বা ইকুয়েশনে যদি স্যাটিসফাই হয়, তাহলে আমরা বলবো সরলরেখা দুটি পরস্পরকে ছেদ করে। তাহলে এটাই হচ্ছে আমাদের ছেদ করার শর্ত। দুটো সরলরেখা, কি শর্তটা? এখান থেকে এস আর টি এর মানটা বের করব, এস আর টি এর মানটা যদি আমরা অবশিষ্ট সমীকরণে বসিয়ে যদি স্যাটিসফাই হয়, তাহলে আমরা বলবো সরলরেখা দুটি পরস্পরকে ছেদ করে। আর যদি স্যাটিসফাই না করে তাহলে তারা পরস্পর ছেদই নয়, ঠিক আছে? তাহলে আমরা কি লিখবো যে অন্যথায় সরলরেখা দুটি পরস্পরকে অন্যথায় সরল রেখা দুটি পরস্পরকে ছেদ করবে না। ওকে, ছেদ করবে না।
মানে যদি এস আর টি এর মানটা বসিয়ে মানে অবশিষ্ট সমীকরণে এস আর টি এর মানটা বসিয়ে যদি সিদ্ধ না হয় বা স্যাটিসফাই না হয়, তাহলে আমরা এই কনক্লুশনে আসবো যে সরলরেখা দুটো পরস্পরকে ছেদ করবে না। আর যদি এস আর টি এর মানটা যদি আমরা বসিয়ে মানে 1 বা 2 না, এই তিনটের মধ্যে এই রোমান 3, রোমান 4, রোমান 5, রোমান 3, রোমান 4, রোমান 5 এই তিনটের মধ্যে যে কোনো দুটোকে সলভ করব, যে কোনো দুটোকে সলভ করে এস আর টি এর মানটা বের করব। এস আর টি এর মানটা যদি অবশিষ্ট মানে যেটা পড়ে রয়েছে, যেটা বাকি থাকছে, সেই সমীকরণে এস আর টি এর জায়গায় বসিয়ে যদি স্যাটিসফাই হয় সমীকরণটা বা সিদ্ধ হয়, তাহলে আমরা বলবো সরলরেখা দুটো পরস্পরকে ছেদ করছে। আর যদি স্যাটিসফাই না করে তাহলে বলবো সরলরেখা দুটি পরস্পরকে ছেদ করবে না। তো এটাই হচ্ছে আমাদের কন্ডিশন, তাই এটা তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে। স্টেপ 2 আর স্টেপ 3 এই দুটো কিন্তু স্টেপ খুব ভালো করে তোমাদের জানতে হবে এখানে, ওকে, জানতে হবে। তো স্টার্ট দিয়ে দিলাম করে, এইটুকুনি ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমাদের দেখো এখানে দেখো যেটা রয়েছে মানে হেডিং এ রয়েছে তোমরা দেখতে পাচ্ছ যে নির্ণয় করার প্রণালী। তাহলে আমরা নির্ণয় করার প্রণালীটা শিখলাম, কখন ছেদ করবে ত্রিমাত্রিক দেশে বা 3D স্পেসে দুটো লাইনস কখন পরস্পরকে ইন্টারসেক্ট করবে, তো আমরা এটা জানলাম। এবার এবং লাস্ট একটা দেখো লেখা আছে কি যদি রেখা দুটি পরস্পরকে ছেদ করে, তো আমি ধরে নিচ্ছি রেখা দুটি পরস্পরকে ছেদ করছে, তবে ওই ছেদ বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো, ঠিক আছে? অর্থাৎ ইন্টারসেকশন পয়েন্ট আমাকে বের করতে হবে, মানে এই বিন্দুটার স্থানাঙ্কটা আমাকে বের করতে হবে, অর্থাৎ সেই কমন পয়েন্টটার স্থানাঙ্কটা আমাকে জানতে হবে। কিভাবে? তো এখানে দেখো কি বলছে যে দেখো যে আমরা যে এখান থেকে এস আর টি এর যে মানটা পেয়েছি, ভালো করে বুঝবে, এস আর টি এর যে মানটা পেয়েছি, তো আমি মুছে দিচ্ছি এটা স্টেপ 2টা। তো এবার আমাকে ছেদবিন্দু স্থানাঙ্কটা বের করতে হবে। এই যে আমরা এস আর মানে স্টেপ 3 তে আমরা এস আর টি এর যে মানটা পেয়েছিলাম, তো সেই এস আর টি এর মানটা তাহলে কি লিখবো যে এস এবং টি এর প্রাপ্ত এস এবং টি এর প্রাপ্ত মান আমরা হয় এখানটায় বসিয়ে দেবো, দ্যাট ইজ x1 প্লাস a1t কমা দিয়ে y1 প্লাস b1t কমা দিয়ে z1 প্লাস c1t, ঠিক আছে? তো এখানটায় আমরা শুধুমাত্র টি এর মানটাই বসাতে পারবো, এস এর মান বসাতে পারবো না, অথবা x1 ড্যাশ প্লাস a1 ড্যাশ s হবে এটা, ঠিক আছে? এখানে টি হবে না, মানে দ্বিতীয় সরলরেখার উপর অবস্থিত সেই বিন্দুটার স্থানাঙ্কটা কি ছিল, x1 ড্যাশ প্লাস a1 s কমা দিয়ে y1 ড্যাশ b1 ড্যাশ s কমা দিয়ে z1 প্লাস c1 ড্যাশ s বসালে ছেদ বিন্দুর স্থানাঙ্ক পাওয়া যায়, ঠিক আছে? এইটুকুনি ক্লিয়ার হচ্ছে? তাহলে আমরা যে ছেদ বিন্দুগুলো আমরা বের করেছিলাম, দেখো x1 a1t, ঠিক আছে? এইটা হচ্ছে প্রথম সরলরেখার, এটা হচ্ছে দ্বিতীয় সরলরেখার, আর এটা হচ্ছে তৃতীয় সরলরেখার, ঠিক আছে? দ্যাট ইজ z1 c1t। তো এখানটায় যদি আমরা টি এর মানটা পুট করি তাহলে আমরা ছেদবিন্দু স্থানাঙ্ক পাবো, অথবা আমরা এখানটায় যদি আমরা এস এর মানটা পুট করি, আমরা যদি এখানে এস এর মানটা পুট করি তাহলেও আমরা কিন্তু সরলরেখা দুটোর ছেদবিন্দু স্থানাঙ্ক পাবো, বা we have also got the intersection point of two lines if we put the value of s in this coordinates or in these points, that is x1 dash plus a1 dash s, y1 dash plus b1 dash s and z1 dash plus c1 dash s, ঠিক আছে? তাহলে আমরা s আর t এর মানটা স্টেপ 3 থেকে যে ডিটারমাইন করলাম, সেই এটা কখন পসিবল হবে? only when কখন এটা পসিবল হবে? when the two lines intersect with each other। এটা তখনই পসিবল যখন লাইন দুটো পরস্পরকে ছেদ করছে, তখনই কিন্তু আমরা এদের ইন্টারসেকশন পয়েন্টটা পাবো। কোয়াইট ন্যাচারাল, তোমরা প্রত্যেকেই জানো যে ছেদ না করলে তো ইন্টারসেকশন পয়েন্ট পাওয়া যায় না। দুটো সরলরেখা বা দুটো লাইন
পরস্পরকে ছেদ না করা আগে পর্যন্ত আমরা তো ইন্টারসেকশন পয়েন্টটা জানতে পারছি না। তাহলে দুটো লাইন পরস্পর ইন্টারসেক্ট করে ফেলেছে, দুটো লাইন পরস্পর ইন্টারসেক্ট করে ফেলেছে, only then we get the intersection point। তাহলে এখানে আমরা ধরে নিয়েছি যে লাইনস দুটো পরস্পরকে ইন্টারসেক্ট করেছে, পরস্পরকে ছেদ করেছে, কাট করেছে, দ্যাটস ওয়াই আমরা কি পাচ্ছি ইন্টারসেকশন পয়েন্ট। কিভাবে পাবো? এই যে আমরা স্টেপ 3 তে এস আর টি এর যে মানটা পেয়েছি, সেই এস এবং টি এর মানটা আমরা এই দুটো লাইনের উপর, এই যে তোমরা দেখতে পাচ্ছ বোর্ডের বাঁ দিকটায় দুটো সরলরেখার উপর যে বিন্দুটা আমরা স্থানাঙ্ক নিচ্ছি, সেখানে আমরা টি অথবা এস তার মানগুলো পুট করে আমরা সেই সরলরেখা দুটির ছেদবিন্দু স্থানাঙ্ক ডিটারমাইন করব। ঠিক আছে, তো এটা গেল ফ্রেন্ডস আমাদের কি ত্রিমাত্রিক স্থানাঙ্ক দেশে বা 3D স্পেসে দুটো লাইনস ইন্টারসেক্ট করার কন্ডিশন আর ইন্টারসেকশন পয়েন্ট। ঠিক আছে, তো এটা গেল ফ্রেন্ডস আমাদের 4C ফার্স্ট কনসেপ্ট। ওকে, যেটা আমরা কার্টেশিয়ান ফর্মে দেখলাম। এবার আমরা শিখবো যে ভেক্টর ফর্মে। যদি ধরো লাইনসগুলো ভেক্টর ফর্মে দিয়ে দেয়, দেন আমরা কিভাবে সেটাকে ডিটারমাইন করব যে দুটো লাইনস পরস্পর ইন্টারসেক্ট করছে, এবং সেই রেসপেক্টে আমরা ইন্টারসেকশন পয়েন্টটা বের করব। কেমন? তো এবার আমরা ফ্রেন্ডস দেখো যে ভেক্টর ফর্মে আমরা কি করে এটাকে রিপ্রেজেন্ট করব। তাহলে সরলরেখা দুটোর ভেক্টর সমীকরণটা দিয়ে দিয়েছে, আমরা লিখছি দেখো, দ্যাট ইজ আর ভেক্টর। আগের ক্ষেত্রে আমরা কার্টেশিয়ান ফর্মে যখন করলাম তখন তাদের কার্টেশিয়ান আকারটা দিয়ে দিয়েছে। তো এবার আমাদের সরলরেখা দুটোর ইকুয়েশন দুটো ভেক্টর ফর্মে দিয়ে দেবে। কিরকম ভাবে দেখো, দ্যাট ইজ x1 i ক্যাপ প্লাস y1 j ক্যাপ প্লাস z1 k ক্যাপ। ওকে, এইটুকুনি ক্লিয়ার হচ্ছে? প্লাস t ইন্টু t ব্র্যাকেট a1 i ক্যাপ প্লাস b1 j ক্যাপ প্লাস c1 k ক্যাপ। তো এটা হচ্ছে 1 নং সরলরেখার, এটা হচ্ছে ভেক্টর ফর্মে। ঠিক আছে, এটা হচ্ছে 1 নং সরলরেখার ভেক্টর ফর্ম, খুব ভালো করে বুঝবে। ওকে, তারপর হচ্ছে এখানে দেখা হচ্ছে আরেকটা সরলরেখা হচ্ছে, দ্যাট ইজ 2 নং সরলরেখার, এটাকেও ভেক্টর ফর্মে দিয়ে দিয়েছে। দ্যাট ইজ আমরা লিখতে পারি x1 ড্যাশ i ক্যাপ প্লাস y1 ড্যাশ j ক্যাপ প্লাস z1 ড্যাশ k ক্যাপ। এইটুখানি ক্লিয়ার হচ্ছে? প্লাস k ক্যাপ প্লাস এখানে অলরেডি টি ইউজ করেছি, হয় কেউ টি ড্যাশ করতে পারে, এখানে টি1 বা টি2 লিখতে পারে, অথবা এস লিখতে পারে। তো আমি এখানে এস লিখছি, যেটা খুশি। তাহলে এটা কি হয়ে যাবে, দ্যাট ইজ a1 ড্যাশ আই ক্যাপ, কারণ অলরেডি a1 ইউজ করেছি তাই এখানে a1 ড্যাশ হবে, প্লাস b1 ড্যাশ জে ক্যাপ প্লাস c1 ড্যাশ কে ক্যাপ। তো এটাকে আমরা 2 নম্বর নাম দেব। ঠিক আছে, তাহলে দুটো সরলরেখা, যে দুটো সরলরেখা আমরা ভেক্টর ফর্মে লিখেছি। এবার হচ্ছে দেখো যে স্টেপ 1 আমি খুব সংক্ষেপে লিখছি, অলরেডি আমি এগুলো করে দিয়েছি, একই রকম ব্যাপার। তো আমি ধরে নিচ্ছি স্টেপ 1 আমরা কি লিখেছিলাম কার্টেশিয়ান ফর্মে, যে কার্টেশিয়ান ফর্মে স্টেপ 1 লিখেছিলাম যে আমরা দেখলাম যে সরলরেখা দুটি পরস্পরকে ইন্টারসেক্ট করছে। ঠিক আছে, ইন্টারসেক্ট করলে তাহলে ডেফিনেটলি এদের কি হবে, যে একটা কমন পয়েন্ট থাকবে, যে পয়েন্টটা দিয়ে দুটো সরলরেখায় ছেদ করবে, তাই তো, বা দুটো সরলরেখা পাস করবে। তাহলে সেই হিসেবে আমরা ধরছি যে আচ্ছা স্টেপ 1 আমরা বলেছিলাম যে তাদের উপর যে কোনো বিন্দুর অবস্থান ভেক্টর। ঠিক আছে, তাহলে অবস্থান ভেক্টরটা কি হবে, তাহলে সরলরেখা দুটির ওপর অবস্থিত যে কোনো বিন্দুর অবস্থান ভেক্টর, এখানে তো বিন্দু স্থানাঙ্ক থাকবে না, এখানে অবস্থান ভেক্টর থাকবে। ঠিক আছে, অবস্থান ভেক্টর বা পজিশন ভেক্টর কি দেওয়া আছে, এখানে অবস্থান ভেক্টরটা দেওয়া আছে দেখো যে x1, একইভাবে এটা লিখবো হচ্ছে x1 i ক্যাপ প্লাস y1 j ক্যাপ প্লাস z1 k ক্যাপ।
প্লাস টি ব্র্যাকেট a1 i cap প্লাস b1 j cap প্লাস c1 k cap। তো এটা হচ্ছে অবস্থান ভেক্টর এবং 2 নং সরলরেখার উপর কি হবে? 2 নং সরলরেখার উপর হবে হচ্ছে x ড্যাশ i cap প্লাস y। তাহলে 2 নং সরলরেখার উপর কত হবে? এটাই হয়ে যাবে। তাহলে লিখে দেওয়া হচ্ছে দ্যাট ইজ x1 ড্যাশ i cap প্লাস y1 ড্যাশ j cap প্লাস z1 ড্যাশ k cap, এটাকে ব্র্যাকেটে রেখে প্লাস s, এবার এটা ড্যাশ হয়ে যাবে দ্যাট ইজ a ড্যাশ i cap প্লাস b1 ড্যাশ j cap প্লাস c1 ড্যাশ k cap। তো এটা হচ্ছে তাদের অবস্থান ভেক্টর, অর্থাৎ সরলরেখা দুটির ওপর অবস্থিত যে কোনো বিন্দুর অবস্থান ভেক্টরটা এটা হচ্ছে স্টেপ 1। এবার স্টেপ 2 তে আমরা কি বলেছিলাম? স্টেপ 2 তে আমরা বলেছিলাম যে সরলরেখা দুটি যদি পরস্পর ছেদি হয় বা সরলরেখা দুটি, আমি ধরে নিচ্ছি যে সরলরেখা দুটি পরস্পর ছেদি, ঠিক আছে, অর্থাৎ পরস্পরকে ছেদ করছে, পরস্পর ছেদি হয়, তবে তার ডেফিনেটলি এইটা ইজ ইকুয়ালস টু এইটা, তাই তো এইটা ইজ ইকুয়ালস টু এইটা হয়ে যাবে। তাহলে আমরা লিখতেই পারি দ্যাট ইজ x1 i cap প্লাস y1 j cap প্লাস z1 k cap ব্র্যাকেট প্লাস s ব্র্যাকেট a1 i cap b1 j cap প্লাস c1 k cap। ঠিক আছে, এইটুখানি ক্লিয়ার হচ্ছে। ইজ ইকুয়ালস টু কত হবে? সরি, এখানে s হবে না, এখানে t হয়ে যাবে, কেমন? ইজ ইকুয়ালস টু এই সরলরেখার উপর অবস্থিত বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে এটা হচ্ছে 1 নং সরলরেখার উপর অবস্থিত বিন্দুর অবস্থান ভেক্টর, আর এটা হবে 2 নং সরলরেখার উপর অবস্থিত বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে কি আছে? x1 ড্যাশ i cap প্লাস y1 ড্যাশ j cap প্লাস z1 ড্যাশ k cap ব্র্যাকেট s ব্র্যাকেট a1 ড্যাশ i cap প্লাস b1 ড্যাশ j cap প্লাস c1 ড্যাশ k cap। ঠিক আছে, তো এটা হচ্ছে স্টেপ 2। কারণ যেহেতু সরলরেখা দুটো পরস্পরকে ছেদ করছে, পরস্পরকে আমরা ধরে নিচ্ছি ইন্টারসেক্ট করছে, তাই 1 নং সরলরেখার উপর অবস্থিত বিন্দুর অবস্থান ভেক্টর সমান 2 নং সরলরেখার উপর অবস্থিত বিন্দুর অবস্থান ভেক্টর, দুটো ইকুয়েট করব। করার পর দেখবে আমি এটা মাল্টিপ্লাইটা করছি না, তোমরা ক্যালকুলেশন একটু করে নেবে কোনে। তো করার পরে আমরা দেখবে পাই এখান থেকে পাবো হচ্ছে, এটা নোট করে নেবে তোমরা, দ্যাট ইজ মানে এটাকে ক্যালকুলেশন করার পরে আমরা পাবো হচ্ছে x1 প্লাস ta1 ইজ ইকুয়ালস টু x1 ড্যাশ প্লাস sa1 ড্যাশ। ঠিক আছে, এইটুখানি ক্লিয়ার হচ্ছে, x1 প্লাস sa1 ড্যাশ। তারপরে আছে y1 প্লাস tb1 ইজ ইকুয়ালস টু y1 ড্যাশ প্লাস sb1 ড্যাশ। ওকে, তারপর এটা হচ্ছে z1 প্লাস tc1 ইজ ইকুয়ালস টু z1 ড্যাশ প্লাস sc1 ড্যাশ। এইটুখানি ক্লিয়ার হচ্ছে। তাহলে এটা হচ্ছে, আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে এইটা, ঠিক আছে, এবার এইগুলোকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখবে আমরা এই তিনটে কন্ডিশন পাবো, যে তিনটে কন্ডিশনটাকে আমরা নামকরণ করছি। তিনটে কন্ডিশনকে আমরা এটাকে দেখো অলরেডি আমরা 1 2 ইউজ করে ফেলেছি, তাহলে এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, আর এটা হয়ে যাচ্ছে 5। তাহলে আমি লিখে দিচ্ছি এটা হচ্ছে 3 রোমান 3, এটা হচ্ছে রোমান 4, আর এটা হয়ে যাচ্ছে রোমান 5। এবার ঠিক আগের মতনই আমরা করবো, দেখো যে এই তিনটে কন্ডিশন পাবো, যদি আমরা এইটাকে সলভ করি, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখবে আমরা এরকম কন্ডিশন পাবো, মানে আই ক্যাপের সাথে আই ক্যাপ, ওয়াই ক্যাপের সাথে ওয়াই ক্যাপ এবং
কে ক্যাপের সাথে কে ক্যাপ, এই মানে যেটা মানে আইডেন্টিটি যেটা অভেদ হয়ে যাচ্ছে, তাহলে আই ক্যাপ যুক্ত পদগুলোর সাথে আই ক্যাপ যুক্ত পদগুলোর ইকুয়েট করব, ওয়াই ক্যাপ যুক্ত পদগুলোর সাথে ওয়াই ক্যাপ যুক্ত পদগুলোর ইকুয়েট করব, আর কে ক্যাপ যুক্ত পদগুলোর সাথে কে ক্যাপ যুক্ত পদগুলোর আমরা ইকুয়েট করে আমরা এরকম তিনটে কন্ডিশন পাবো, যে তিনটে কন্ডিশনকে আমরা রোমান 3, রোমান 4 এবং রোমান 5 তিনটে নাম্বারিং করব। এবার পরিষ্কার স্টেপ 3-তে আমরা পাবো কি দেখো, ঠিক ওই আগের মতনই স্টেপ 3-তে আমি লিখছি না, পরিষ্কার দেখো আমরা যেমন কার্টেশিয়ান ফর্মে যেটা শিখেছিলাম যে স্টেপ 3 থেকে আমরা কি করছিলাম, যে এই তিনটে যে ইকুয়েশন আমরা পেলাম, এই তিনটে যে আমরা কন্ডিশন পেলাম, তিনটে কন্ডিশন পেলাম, দ্যাট ইজ রোমান 3, রোমান 4, রোমান 5, এই তিনটের মধ্যে যে কোনো দুটোকে সলভ করব, সলভ করে আমরা এখান থেকে এস আর টি এর মানটা বের করব, এস আর টি এর মানটা বের করে আমরা এই তিনটের মধ্যে যেটা অবশিষ্ট পড়ে থাকছে সেখানে বসিয়ে আমরা স্যাটিসফাই করাবো বা সিদ্ধ করাবো। ঠিক আগের মতনই আমি লেখাচ্ছি না, তাহলে এখানে লিখবো কি, যে সলভ any of this three equations, solve any of these three equations to get s and t, ঠিক আছে, solve any two, ঠিক আছে, এখানে লিখে নাও any two, অর্থাৎ এই তিনটে সমীকরণের মধ্যে 3, 4, 5 এই তিনটের মধ্যে যে কোনো দুটোকে সলভ করব, করে আমরা এস আর টি এর মানটা বের করব। ঠিক ওই আগের কার্টেশিয়ানের ল্যাঙ্গুয়েজেই ইউজ হবে। এস আর টি এর মানটা আমরা এই তিনটের মধ্যে যে কোনো একটা বসাবো, বসিয়ে আমরা স্যাটিসফাই করাবো, যদি স্যাটিসফাই হয় তাহলে ইন্টারসেক্ট করছে, আর যদি স্যাটিসফাই না করে তাহলে ইন্টারসেক্ট করছে না। তো নিচ্ছি আমরা এবার স্টেপ 4-এ চলে আসবো, ঠিক আছে। তো স্টেপ 4-এ দেখে নাও, এটা মুছে দিচ্ছি আমরা। তো এবার দেখো যে স্টেপ 4-এ আমাদের দেখো যে আমরা তো স্টেপ 3 থেকে বুঝে গেলাম যে এরা ইন্টারসেক্ট করছে কি করছে না, কারণ আমরা এস আর টি এর মানটা যদি যে কোনো একটা, এই তিনটের মধ্যে যে কোনো একটা পুট করে যদি স্যাটিসফাই করাতে পারি, তাহলে আমরা বুঝবো যে এরা পরস্পরকে ইন্টারসেক্ট করছে। আবার ইন্টারসেক্ট নাও করতে পারে, যদি স্যাটিসফাই না করে তাহলে ইন্টারসেক্ট করছে না। এবার যদি ইন্টারসেক্ট করে তাহলে আমরা ছেদবিন্দু স্থানাঙ্ক পাবো, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের স্টেপ 4, ঠিক আছে। স্টেপ 4-এ তোমরা পরিষ্কার বুঝতেই পারছো, কার্টেশিয়ান ফর্মে যেটা যখন করেছিলাম আমরা স্টেপ 4টা কি বলেছিলাম, আমরা স্টেপ 4টা বলেছিলাম যে ছেদবিন্দু স্থানাঙ্কটা আমাকে পেতে হবে। অর্থাৎ আমরা এখানটায় আমরা এস আর টি এর যেটা পেয়েছি আমরা, ঠিক আছে, আমরা এস আর টি আমরা দেখো যে এখানে যে এস আর টি এর যে মানটা পেয়েছি, তো এখানটায় যদি আমরা ধরো আমরা যদি 1 নংয়ে বসাই তাহলেও আমরা অবস্থান ভেক্টর পাবো, আমরা যদি 2 নংয়েও এস এর জায়গায় এস এর মানটা বসাই তাহলেও আমরা 2 নং সমীকরণটা পাবো। তাহলে পুট, এখানে লিখে দিচ্ছি পুট এস অর টি ইন অ্যাট ইকুয়েশন 1 অর 2, অর্থাৎ এস আর টি এর যে মানটা আমরা পেয়েছি সেই এস আর টি এর মানটা আমরা 1 অথবা 2 বসালে আমরা টু গেট দ্য পজিশন ভেক্টর, ঠিক আছে, টু গেট দ্য পজিশন ভেক্টর of the intersection point of these two lines, ঠিক আছে। অর্থাৎ আমরা তিনটাকে সলভ করে 3 থেকে আমরা যে এস আর টি এর মানটা পাচ্ছি, সেই এস আর টি এর মানটা আমরা কি করছি, 1 অথবা 2, এই 1 অথবা 2 এর যে কোনো একটায় পুট করে, যদি আমরা 1-এ বসে তাহলে টি এর মানটা পুট করব, যদি আমরা 2-এ বসে তাহলে এস এর মানটা পুট করব, করলেই আমরা
ওই লাইন দুটোর ইন্টারসেকশন পয়েন্টের পজিশন ভেক্টর পেয়ে যাব। আমি কি বললাম, এই এস অথবা টি এর মানটা পুট করলেই আমরা লাইন দুটোর ইন্টারসেকশন পয়েন্টের পজিশন ভেক্টর পেয়ে যাব। তো এটাই হচ্ছে ফ্রেন্ডস আমাদের ত্রিমাত্রিক দেশে দুটো সরলরেখা পরস্পরকে ইন্টারসেক্ট করার শর্ত, এবং যদি করে তবে তার ছেদবিন্দু স্থানাঙ্ক, সেটা আমরা কার্টেশিয়ান ফর্মে দেখলাম, সেটা আমরা ভেক্টর ফর্মেও দেখলাম। তো এটাই হচ্ছে ফ্রেন্ডস আমাদের 4Cর কনসেপ্ট। ওকে, তো এরপরে আমরা চলে আসবো এই এক্সারসাইজের গুরুত্বপূর্ণ অঙ্কগুলোতে। কেমন? আর প্রত্যেকটা জিনিস তোমরা খুব ভালো করে বুঝবে, শিখবে। যদি কোনো রকম অসুবিধা হয় বা কোথাও ডাউট বা কোয়েরিজ হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে। আর ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখবে, আশা রাখি তোমাদের আগামী পরীক্ষাতে, ফাইনাল পরীক্ষাতে খুব হেল্পফুল হবে। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আর বেল আইকনে ক্লিক করে দেবে, যাতে পরবর্তী ভিডিওর আপডেট বা নোটিফিকেশন সবার আগে পৌঁছিয়ে যায়। তো এবার আমরা ফ্রেন্ডস 4C এক্সারসাইজ ইউনিট 4-এর কনসেপ্টের পরে আমরা এবার এক্সারসাইজের অঙ্কগুলোর সমাধান শিখব। বেশ কটা অঙ্ক আছে এখানে, তো প্রত্যেকটা অঙ্ক তোমরা খুব ভালো করে বুঝবে। কোথাও যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে। আর ভিডিওটা যদি তোমাদের হেল্পফুল হয় তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, এবং দেরি না করে খুব তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আর বেল আইকনে ক্লিক করে দেবে, যাতে পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো এখানে আমরা 4 মার্কসের প্রথম অঙ্কটা দেখতে পাচ্ছি। বলছে দেখো যে এখানে দুটো সরলরেখা দিয়ে দিয়েছে। একটা হচ্ছে x প্লাস 1/3 ইজ ইকালস টু y প্লাস 3/5 ইজ ইকালস টু z প্লাস 5/7 ও x মাইনাস 2 ইজ ইকালস টু y মাইনাস 4/3 ইজ ইকালস টু z মাইনাস 6/5। বলছে সরল রেখা দুটি পরস্পরকে ছেদ করে ও তাদের ছেদবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো। ঠিক আছে, এখানে যে দুটো সরলরেখা দিয়ে দিয়েছে, এই সরলরেখা দুটো আমাকে দেখতে হবে যে এরা পরস্পরকে ছেদ করছে কিনা। ঠিক আছে, তারপর যদি ছেদ করে তাহলে তাদের ছেদবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো। তো এরকম টাইপের একটা অঙ্ক কিন্তু ফ্রেন্ডস পরীক্ষায় খুব দেবে। ঠিক আছে, তাই খুব ভালো করে তোমরা সলিউশনটা বুঝবে। দুটো পার্ট আছে, একটা হচ্ছে পরস্পরকে ছেদ করছে কিনা আমাকে দেখতে হবে, তারপর যদি ছেদ করে তাহলে ছেদবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে প্রথম কাজটা হবে কি, যে আমাকে এই সরলরেখা দুটিকে নাম্বারিং করে নেওয়া। তাহলে কি আছে, সমাধান। ওকে, খুব ভালো করে বুঝবে। তো এখানে সরলরেখা কি আছে, দ্যাট ইজ x প্লাস 1/3। ওকে, বাই 3 ইজ ইকুয়ালস টু y প্লাস 3/5 ইজ ইকুয়ালস টু z প্লাস 5/7। ঠিক আছে, তো এটাকে আমরা 1 নম্বর নাম দিলাম, 1 নম্বর সরলরেখা। আর 2 নম্বরটা কি আছে, x মাইনাস 2 ইজ ইকুয়ালস টু y minus 4 by 3 is equals to z minus 6/5। ওকে, তো এটাকে আমরা 2 নম্বর নাম দিলাম। ঠিক আছে, তো এটাকে আমি একটু লিখছি যে x minus 2/1। ঠিক আছে, এটাকে আমরা লিখতেই পারি এইভাবে। ওকে, তাহলে ব্যাপারটা এরকম প্রতিসম আকারে থাকবে। তোমরা বুঝতেই পারছো x minus 2/1 মানে x minus 2 মানে যায় x minus 2/1 মানেও তাই, ইজ ইকুয়ালস টু y minus 4/3 ইজ ইকুয়ালস টু z minus 6/5। দেখো প্রত্যেকটা দুটো সরলরেখার ইকুয়েশন যে কার্টেশিয়ান ফর্মে দিয়েছে, দুটো সরলরেখাই কিন্তু আমাদের এখানে কিন্তু জেনারেল ফর্মে আছে এবং প্রতিসম আকারে আছে। ঠিক আছে, তাহলে আমরা খুব ইজিলি এটাকে করবো কিভাবে, দেখো যে আমরা ধরে নিচ্ছি যে এর ওপরে এখানে কি লিখবো, যে ধরি সরল রেখা দুটির উপরিস্থিত মানে ওপরে অবস্থিত যে কোনো দুটি বিন্দু যথাক্রমে একটা জিনিস মাথায় রাখবে ফ্রেন্ডস। তো যদি এটাকে আমরা টি ধরি, ঠিক আছে, আমি করছি না জিনিসটা, এটাকে যদি আমরা ইজ ইকুয়ালস টু টি ধরি,
আর এটাকে ইজ ইকুয়ালস টু এস ধরি। তোমরা কনসেপ্টটা অলরেডি বুঝে গেছো প্রথম সরলরেখাটার প্রত্যেকটার অনুপাত বা রেশিও ইজ ইকুয়ালস টু টি, আর দ্বিতীয় সরলরেখার প্রত্যেকটা রেশিও বা অনুপাত ইজ ইকুয়ালস টু এস। তাহলে আমরা এখান থেকে এক্স ওয়াই এবং জেড এর মানটা পাই, আমরা 2 নং থেকে এক্স ওয়াই এবং জেড এর মানটা পাই। ঠিক আছে, তাহলে যথাক্রমে স্থানাঙ্কটা কি হবে আমি একটু ডাইরেক্ট করছি, তোমরা করার সময় একটু দেখে নেবে, কোনে বুঝে নেবে। এখন কনসেপ্ট ভিডিওতে বলেছি যে x প্লাস 1/3 ইজ ইকুয়ালস টু টি, x প্লাস 1/3 ইজ ইকুয়ালস টু টি, y প্লাস 3/5 ইজ ইকুয়ালস টু টি, z প্লাস 5/7 ইজ ইকুয়ালস টু টি। তাহলে এখান থেকে আমরা x y z এর মানটা পেতে পারি। তাহলে কত হবে x, তাহলে কত হবে দেখো যে এখান থেকে -1 কারণ দেখো +1টা ওদিকে গেলে -1 হয়ে যাচ্ছে, প্লাস 3t এইটুখানি ক্লিয়ার হচ্ছে। তাহলে এটা হচ্ছে একটা পয়েন্ট, তাহলে এটা বুঝতেই পারছো -3 হয়ে যাবে, -3 প্লাস কত হবে এটা 5t, তোমরা বুঝতেই পারছো আশা রাখি। আর এটা হবে হচ্ছে -5 কত হবে প্লাস, ভালো করে বুঝবে, প্লাস 70, ওকে, প্লাস 70। তাহলে এটা হচ্ছে 1 নং সরলরেখার উপর অবস্থিত বিন্দু স্থানাঙ্ক। তোমরা পরিষ্কার বুঝতে পারছো, আমি তোমাদের একটু ক্ল্যারিফাই করে দিচ্ছি একটা জাস্ট কম্পোনেন্ট নিয়ে। দেখো এটা ইজ ইকুয়ালস টু এটা ইজ ইকুয়ালস টু এটা ইজ ইকুয়ালস টু টি ধরছি আমি, আবার এটা ইজ ইকুয়ালস টু এটা ইজ ইকুয়ালস টু এটা ইজ ইকুয়ালস টু আমরা এস ধরছি। তাহলে আমরা একটা যে কোনো করছি ধরে নিচ্ছি, ধরে না এক্স প্লাস, আমি জাস্ট তোমাদের বোঝানোর সুবিধার্থে করে দিচ্ছি একটা, আমি জাস্ট তোমরা একটু দেখো যে এক্স প্লাস 1/3 ইজ ইকুয়ালস টু টি হয়। ঠিক আছে, কারণ আমরা এইটা ইজ ইকুয়ালস টু এইটা ইজ ইকুয়ালস টু এইটা সমান টি ধরছি। তাহলে এইটা ইজ ইকুয়ালস টু টি ধরলে এখান থেকে কি হয়ে যাবে এক্স প্লাস 1 ইজ ইকুয়ালস টু কত হবে 3t। এবার যদি +1টাকে আমরা ওদিকে নিয়ে যাই তাহলে x এর মানটা আমরা পেয়ে যাবো। তাহলে x এর মানটা কি হবে -1 প্লাস 3t। ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পারছো এটাকে আমরা প্যারামেট্রিক ফর্মে নিলাম, তাই আমরা এইগুলো হচ্ছে বিন্দু স্থানাঙ্ক। এটা আমরা অলরেডি কনসেপ্টটা ক্লিয়ার করেছি। ক্লিয়ার। একইভাবে আমরা দ্বিতীয় সরলরেখার উপর অবস্থিত বিন্দু স্থানাঙ্কটা কি হবে তোমরা পরিষ্কার বুঝতে পারছো, এইটা ইজ ইকুয়ালস টু s, এইটা ইজ ইকুয়ালস টু s, এটা ইজ ইকুয়ালস টু s। তাহলে যদি তাই হয় তাহলে x কত হবে, তাহলে x কত হবে দেখো -2টা ওদিকে গেলে +2 হয়ে যাচ্ছে, প্লাস কত হবে 1s, তার মানে হচ্ছে 2 প্লাস s কমা দিয়ে 4 প্লাস 3s কমা দিয়ে কত হবে এটা 6 প্লাস 5s। এইটুখানি ক্লিয়ার হচ্ছে, তাহলে আমরা পেলাম 2 প্লাস s, আমরা পেলাম 4 প্লাস 3s, আমরা পেলাম 6 প্লাস 5s। এইটুখানি ক্লিয়ার। আবার এটা হচ্ছে -1 প্লাস 3t, -3 প্লাস 5t, আর -5 প্লাস 7t। ওকে, এইটুখানি ক্লিয়ার। তাহলে আমরা দেখছি যে দুটো সরলরেখার উপর যে দুটো বিন্দু নিয়েছি, যে কোনো দুটো বিন্দু, তাদের স্থানাঙ্ক হচ্ছে এইগুলো। ওকে, এবার তারপরে আমাদের কনসেপ্টে কি বলেছিলাম আমি, যে এই বিন্দুগুলো যেহেতু আমরা ধরে নিয়েছি যে সরলরেখা দুটি পরস্পরকে ছেদ করছে। ঠিক আছে, তো আমরা ধরে নিচ্ছি যে সরলরেখা দুটি পরস্পরকে ছেদ করছে। তাহলে এখানে লিখেছি যে আবার ধরি সরলরেখা দুটি, মানে 1 নং আর 2 নং সরলরেখা দুটি পরস্পরকে ছেদ করলে, ঠিক আছে। তাহলে আমরা ধরে নিচ্ছি যে সরলরেখা দুটি পরস্পরকে ছেদ করছে, তাহলে ডেফিনেটলি তাদের একটা কমন পয়েন্ট থাকবে। তাহলে সেই কমন পয়েন্টটা ডেফিনেটলি x এর কোঅর্ডিনেটগুলো ইকুয়াল হবে, y এর কোঅর্ডিনেটগুলো ইকুয়াল হবে, আর z এর কোঅর্ডিনেটগুলো ইকুয়াল হবে। তাহলে আমরা বলতে পারছি যে এই দুটো সরলরেখার উপর যে দুটো বিন্দু নিয়েছি, ধরো এটার উপরে এই প্রথম যে বিন্দুটা দেখতে পাচ্ছ এটা, আবার এটার উপরে আমরা দ্বিতীয় যে বিন্দুটার লাইনটা দেখতে পাচ্ছ সেটা নিয়েছি। তো দুটো যখন সরলরেখা যখন মানে ইন্টারসেক্ট করবে, তাহলে তাদের একটা কমন পয়েন্ট থাকবে, যে পয়েন্টটা দিয়ে এটাও যাবে এই সরলরেখাটাও যাবে। তো আমরা ধরে নিচ্ছি যে এরা পরস্পরকে ছেদ করছে, তাহলে ছেদ করে তাদের একটা কমন পয়েন্ট থাকবে। তাহলে সেই হিসেবে এইটা ইজ ইকুয়ালস টু এটা, এটা ইজ ইকুয়ালস টু এটা, এবং এটা ইজ ইকুয়ালস টু এটা। তাহলে আমরা লিখতে পারি কি, দ্যাট ইজ -1 প্লাস 3t ইজ ইকুয়ালস টু, তাহলে দেখো প্রথম সরলরেখার x এর কোঅর্ডিনেট ইজ ইকুয়ালস টু দ্বিতীয় সরলরেখার কত হবে, দ্বিতীয় সরলরেখার আমাদের হবে হচ্ছে x এর কোঅর্ডিনেট, দ্যাট ইজ 2 প্লাস s। এইটুকুনি ক্লিয়ার হচ্ছে। এবার এটাকে সিম্পলিফাই করলে আমরা কি পাচ্ছি দেখো, এটাকে সিম্পলিফাই করলে আমরা পাচ্ছি হচ্ছে s মাইনাস 3t ইজ ইকুয়ালস টু, দেখো s
আমরা 3t টা ওদিকে নিয়ে গেলাম -2, তাহলে এটা হয়ে যাচ্ছে -3। ওকে, -3 হয়ে যাবে, এইটুকুনি ক্লিয়ার। তাহলে s - 3t ইজ ইকুয়ালস টু -3। ওকে, তাহলে এটাকে আমরা 2 নম্বর নাম দিলাম, 3 নম্বর নাম দিলাম, কারণ অলরেডি আমরা 2 নম্বর ইয়ে করে দিয়েছি, তাই তো। তো এবার আমরা সেকেন্ড হচ্ছে দেখো y এর কোঅর্ডিনেট, তাহলে আবার -3 প্লাস 5t প্লাস 5t ইজ ইকুয়ালস টু 4 প্লাস 3s, তাই তো, 4 প্লাস 3s। তাহলে একইভাবে এটাকে আমরা লিখবো হচ্ছে 3s মাইনাস 5t ইজ ইকুয়ালস টু এটা কত হয়ে যাবে, তাহলে 3s মাইনাস 5t, তাহলে -4 আর দিকে -7, তাহলে এটাকে আমরা 4 নম্বর নাম দিলাম। এইটুকুনি ক্লিয়ার হচ্ছে, 3s মাইনাস 5t ইজ ইকুয়ালস টু -7। আর লাস্ট হচ্ছে দেখো যে -5 প্লাস 70 ইজ ইকুয়ালস টু কত হচ্ছে 6 প্লাস 5s, অর এটা কত হবে 5s মাইনাস 70 ইজ ইকুয়ালস টু -11। কেমন? তো এটাকে আমরা নাম দিচ্ছি হচ্ছে 5 নম্বর ইকুয়েশন, ঠিক আছে, এটাকে আমরা নাম দিচ্ছি হচ্ছে 5 নম্বর ইকুয়েশন। তাহলে আমরা টোটাল, তাহলে এখান থেকে হচ্ছে s - 3t ইজ ইকুয়ালস টু -3, এটাকে আমরা 3 নম্বর নাম দিয়েছি। তারপরে 3s - 5t, তো আমরা আগে এসটা রেখেছি ইজ ইকুয়ালস টু -7, আর 5s - 70 ইজ ইকুয়ালস টু -11, তো এটাকে আমরা 5 নম্বর নাম দিয়েছি। এবার 3, 4 আমাদের কনসেপ্টে ছিল কি যে 3, 4 এবং 5 এই তিনটের মধ্যে, 3, 4 এবং 5 এই তিনটের মধ্যে যে কোনো দুটোকে সলভ করে আমরা s আর t এর মানটা বের করব, এবং s আর t এর এই মানটা আমরা যেটা অবশিষ্ট সমীকরণ পড়ে থাকবে, অর্থাৎ আমাদের যে এই তিনটের মধ্যে যে অবশিষ্ট সমীকরণটা পড়ে থাকবে সেখানে আমরা s আর t এর মানটা বসিয়ে স্যাটিসফাই করাবো ইকুয়েশনটা। যদি স্যাটিসফাই করাই, তাহলে যদি সিদ্ধ হয়, তাহলে s আর t এর মানটা বসিয়ে যদি ইকুয়েশনটা মানে অবশিষ্ট সমীকরণটা যদি স্যাটিসফাই হয় বা সিদ্ধ হয়, তাহলে আমরা বলবো সরল রেখা দুটি পরস্পর ছেদ করেছে। ঠিক আছে, এটাই আমাদের কনসেপ্টে ছিল। ঠিক আছে, কনসেপ্ট আমি তোমাদের বলেছি। তাহলে আমরা ধরছি 3 আর 4কে সমাধান করছি। ঠিক আছে, তাহলে 3 এবং 4 এই দুটো সমীকরণকে সমাধান করছি। তাহলে দেখো সমাধান যদি করি আমরা, তাহলে আমরা যদি টিটাকে এলিমিনেট করি, তাহলে আমরা বোথ সাইডে, তাহলে 3 নংয়ের আমরা কত দিয়ে গুণ করব? দেখো আমি 3 নংয়ের এটাকে এলিমিনেট করছি হচ্ছে 5 দিয়ে গুণ করছি, আর এটাকে 3 দিয়ে গুণ করছি, তাহলে 3 এবং 5 দিয়ে গুণ করছি, এবং 4টাকে আমরা গুণ করছি হচ্ছে 3 দিয়ে, তাই তো। এটা তোমরা বুঝতে পারছো তো? আমরা সেই অপোনেন্ট পদ্ধতি সলভ করছি, তাহলে 3 নম্বরটা আমরা টিটাকে এলিমিনেট করছি, তাহলে এখানে 5 দিয়ে গুণ করতে হবে, আর আমরা 4টাকে গুণ করবো তাহলে 3 দিয়ে, তাহলে 5 দিয়ে যদি গুণ করি আমরা, তাহলে 5s হয়ে যাবে, এটা 5s মাইনাস 15t। ওকে, মাইনাস 15t ইজ ইকুয়ালস টু এটা কত হবে -15। এইটুকুনি ক্লিয়ার? ঠিক একইভাবে 4টাকে আমরা কত দিয়ে গুণ করছি? 3 দিয়ে গুণ করছি, তাহলে এটা হবে 9s মাইনাস 15t ইজ ইকুয়ালস টু কত হবে? এটা -21। এবার এটাকে ক্যালকুলেশন করো, তাহলে মাইনাস করো, এটা বিয়োগ করতে হবে, তাহলে মাইনাস এটা প্লাস, যেরকম অপোনেন্ট তোমরা শিখেছো সেইভাবে করবে। তাহলে 15t ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে -4s, তাই তো, -4s, আর এদিকে এটা কত হয়ে যাবে 21, তাই তো, 21 না, এটা হয়ে যাবে হচ্ছে আমাদের কত 6 হয়ে যাবে, তাই তো, ঠিক করলাম তো, মাইনাস তাহলে এটা 6 হয়ে যাবে। ওকে, এইটুকুনি ক্লিয়ার হচ্ছে, -9s প্লাস 15, তাহলে এটা কত হবে? এটা তোমার মাইনাস, আর এখান থেকে হচ্ছে +21, তাহলে এখানে হবে s ইজ ইকুয়ালস টু কত হবে? s ইজ ইকুয়ালস টু -6/4, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, তাহলে s এর মান হয়ে যাচ্ছে -3/2। এইটুকুনি ক্লিয়ার হচ্ছে? ঠিক করেছি। এবার s এর মানটা আমরা 3 অথবা 4-এ বসিয়ে দিচ্ছি এখানে, তাহলে পুট s ইজ ইকুয়ালস টু -3/2 ইন অ্যাট আমরা 3 অথবা 4 আমরা 3-এ বসাচ্ছি। ঠিক আছে, তাহলে 3 নংয়ে আমরা
এস এর মানটা বসাচ্ছি, তাহলে 3 নংটা কি আছে, দ্যাট ইজ -3/2 -3/2 -3t ইজ ইকুয়ালস টু কত হচ্ছে -3। ওকে, এবার এটা এদিকে ওদিকে নিয়ে যাচ্ছি, তাহলে এটা হবে, আচ্ছা তাহলে এটা ক্যালকুলেশন করি, তাহলে 3 -3/2 ইজ ইকুয়ালস টু 3t। কেমন, এবার এটাকে যদি ক্যালকুলেশন করি, দেখো 3 দুগুণে 6, 6 থেকে বাদ দিলে কত হচ্ছে, তাহলে 6 থেকে 3 দুগুণে 6, তাহলে 6 থেকে 3 বাদ দিলে এটা 3 হয়ে যাচ্ছে, তাহলে 3/2 ইজ ইকুয়ালস টু 3t। তাহলে 3 3 কেটে যাচ্ছে, আর এখান থেকে t এর মানটা আমরা কত পাচ্ছি, 1/2। তাহলে t এর মানটা আমরা কত পেলাম, 1/2, আর s এর মানটা আমরা পেয়েছি হচ্ছে -3/2 এইটুখানি ক্লিয়ার হচ্ছে। ওকে, ঠিক করেছি। তো এবার দেখো এখানে আমরা তো এবার যদি আমরা দেখো যে এস আর টি এর মানটা, তাহলে আমাদের এই 3 4 আর 5, মানে আমরা 3 আর 4 কে তো সলভ করে এস আর টি এর মানটা বের করেছি, এবার 3 আর 4 এর এই দুটো সমীকরণ সলভ করে যে এস আর টি এর মানটা আমরা পেয়েছি, সেই এস আর টি এর মানটা আমরা এই 5 এ বসিয়ে দেব এস আর টি এর জায়গায়। যদি বসিয়ে আমরা এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করাতে পারি, তাহলে বলবো সমীকরণ দুটি বা এই 1 এবং 2 নং সরলরেখা দুটি পরস্পরকে ছেদ করেছে। ঠিক আছে, তাহলে আমরা কি করছি এবারে আমাদের কাজটা হবে কি, সমীকরণ দুটিকে, তাহলে এখানে লিখবো কি, দেখো এখানে হচ্ছে যে, তাহলে এখানে লিখবো হচ্ছে সুতরাং এস এবং টি এর মান আমরা 5 নঙে বসিয়ে পাই, 5 নঙে বসিয়ে পাই। তাহলে দেখি যে -11 আসছে কিনা। সুতরাং 5 ইন্টু এস, এস কত ছিল আমাদের এখানে, দেখো এস হয়ে যাচ্ছে আমাদের -3/2 ঠিক আছে, মাইনাস, তারপর আছে 3t, তাহলে 3 ইন্টু টি মানে হচ্ছে 1/2। এবার দেখবো আমরা -11 আসছে কিনা, তাহলে এটা কত হবে, মাইনাস কত হচ্ছে, এটা -3 5 15, তাহলে 15/2 -3/2। যদি লসাগু করি তাহলে এটা কত হবে, 2, তাহলে -11 আর -3, তাহলে কত হচ্ছে, -9 আসছে। ঠিক আছে, তাহলে কোথাও হয়তো আমাদের এখানে ভুল হয়েছে, হয়তো দেখে নাও এটা, তাহলে -3/2, তাহলে 5 3 15, তাহলে 15/2, আর এখানে হচ্ছে 3/2 হচ্ছে, তাই তো 3/2, তাহলে 18/2 9 হচ্ছে, -9 আসছে। তাহলে এখানটায় ঠিক করেছি তো, দেখো তো এখানটায় 5 নম্বরটা যখন করলাম, তাহলে এটা হয়ে যাচ্ছে হচ্ছে 6 + 5s, 6 + 5s, ঠিক আছে এটা, তাহলে 6 + 5s, আর এখান থেকে হচ্ছে -5 + 70, তাই তো -5 + 70, তাহলে এখান থেকে যদি 6টা এদিকে আসে, তাহলে 5s - 70, আর এখান থেকে যদি 6টা এদিকে আসে, তাহলে এটা হবে 5 - 6, তাহলে -11 আসছে, তাই তো -11 আসছে। আচ্ছা, তো আমাদের এখানটায় ভুলটা হয়েছে, দেখো এখানে আমাদের যে যখন আমরা এস আর টি এর মানটা আমরা 5 এ বসলাম, তখন এখানে -7t ছিল। ঠিক আছে, তো আমরা এখানটায় 3t লিখেছিলাম, তাহলে এখানটায় 7 হয়ে যাবে। ঠিক আছে, এটা হয়ে যাচ্ছে 7 হয়ে যাবে, কেমন, এটা হয়ে যাবে হচ্ছে 7, তাহলে এটা হয়ে যাচ্ছে 7/2। এবার যদি ক্যালকুলেশন করি, তাহলে এটা হয়ে যাচ্ছে কত, তাহলে 7/2, তাহলে এটা হবে, দেখো -15 আর -7, তাই তো -7/2 ইজ ইকুয়ালস টু -22/2, ক্যালকুলেশন করলে হচ্ছে 11। তার মানে দেখতে পাচ্ছ যে আমরা এস আর টি এর মানটা 5 নম্বরে বসিয়ে আমরা রাইট হ্যান্ড সাইড -11টা নিয়ে আসতে পারলাম। ঠিক আছে, এইটুকুনি ক্লিয়ার হচ্ছে। তাহলে দেখো যে এই 3 নং এবং 4 নং এই দুটো সমীকরণ, 3 নং এবং 4 নং এই দুটো সমীকরণের এস আর টি এর মানটা সলভ করে যে আমরা এস আর টি এর মানটা বের করলাম, সেই এস আর টি এর মানটা আমরা 5 নং এর লেফট হ্যান্ড সাইডে বসিয়ে আমরা রাইট হ্যান্ড সাইডটা নিয়ে আসতে পেরেছি। তাহলে আমরা বলতে পারি যে 1 নং এবং 2 নং সরলরেখা দুটি পরস্পর ছেদ করছে। ঠিক আছে, আমি এই সাইডটা একটু মুছে দিলাম। ওকে,
এই সাইডটা আমরা মুছে দিলাম কোণে, কারণ আমাদের এস আর টি এর মানটা দরকার ছিল। তাহলে এস এর মানটা আমি এখানে লিখে দিচ্ছি। এস এর মানটা হয়ে যাচ্ছে -3/2 আর টি এর মানটা হয়ে যাচ্ছে 1/2। ঠিক আছে, তাহলে আমি এই সাইডটা মুছে দিচ্ছি। তাহলে আমরা লিখবো কি যে সুতরাং সুতরাং 1 নং এবং 2 নং সরল রেখা দুটি পরস্পর ছেদি। ওকে, পরস্পর ছেদি। কেমন, এইটুকুনি ক্লিয়ার হচ্ছে? এরপরে বলেছে দেখো ছেদবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে। আমরা এস এর মানটা এখানে পুট করে, মানে দ্বিতীয় সরলরেখার রেসপেক্টে আমরা এস দিয়ে পেয়েছি, তাহলে দ্বিতীয় সরলরেখার রেসপেক্টে আমরা ওর উপরে যে বিন্দুটা নিয়েছি সেখানে যদি আমরা এস এর মানটা পুট করে আমরা স্থানাঙ্ক পেতে পারি, অথবা আমরা 1 নং সরলরেখার রেসপেক্টে যে 3টে বিন্দু পেয়েছি সেখানে টি এর মানটা পুট করে আমরা ছেদবিন্দু স্থানাঙ্ক পেতে পারি। ঠিক আছে, অর্থাৎ আমরা আইদার এই টি এর জায়গায় এখানে পুট করে আমরা ছেদবিন্দু স্থানাঙ্ক বসাতে পেতে পারি, অথবা আমরা এই এস এর মানটা আমরা এইখানে বসিয়েও আমরা কিন্তু ছেদবিন্দু স্থানাঙ্ক পেতে পারি। তো আমরা এখানে আমরা টি এর মানটা পুট করেই করি এটা। তাহলে সুতরাং সরলরেখা দুটির ছেদ বিন্দুর স্থানাঙ্ক কি হয়ে যাবে? ছেদ বিন্দু স্থানাঙ্কটা হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা কত বলবো, -1 প্লাস কত হবে, টি এর মান বেরিয়েছে দেখো হাফ, তাহলে 3/2 সরি এখানটা হয়ে যাচ্ছে, আমরা এখানটায় জাস্ট টি এর মানটা পুট করছি, কেমন, কমা দিয়ে তারপরে আছে দেখো -3 প্লাস 5t মানে 5/2 কমা দিয়ে -5 প্লাস কত হবে 7t, তার মানে 7/2। এটাকে ব্র্যাকেটের মধ্যে রেখে দাও। দিস ইমপ্লাইজ আমরা কত পাবো দেখো, এটা হবে হচ্ছে 1/2 কমা দিয়ে এটা হয়ে যাচ্ছে -1/2 কমা দিয়ে, আর এটা হবে হচ্ছে -3/2। তাহলে এটাই হচ্ছে আমার ছেদবিন্দুর স্থানাঙ্ক। ওকে, তো তোমরা বুঝতে পারলে আশা রাখি এই অঙ্কটা। ওকে, তো সিম্পল জাস্ট আমরা দুটো সরলরেখাকে নাম্বারিং করব, সেটা =t, তারপর তাদের ওপর যে কোনো দুটো বিন্দু স্থানাঙ্ক আমরা এইভাবে পেয়ে এবার তিনটে মানে ইকুয়েট করে আমরা স্থানাঙ্কগুলোকে আমরা 3, 4, 5 নাম দিলাম। এবার 3, 4, 5 এর মধ্যে যে কোনো দুটোকে সলভ করে আমরা এস আর টি এর মানটা পেলাম। এস আর টি এর মানটা আমরা অবশিষ্ট সমীকরণে এস আর টি এর জায়গায় পুট করে আমরা সিদ্ধ করব ইকুয়েশনটাকে। যদি সিদ্ধ হয় তাহলে বলবো সরলরেখা দুটি পরস্পরকে ছেদ করেছে অথবা পরস্পর ছেদি। এবং সরলরেখা দুটির ছেদবিন্দু স্থানাঙ্ক কি করে বের করব, আমরা 1 নং সরলরেখার উপর অবস্থিত বিন্দুর জায়গায় আমরা টি এর জায়গায় টি এর মানটা পুট করব, অথবা আমরা 2 নং সরলরেখার উপর অবস্থিত বিন্দু এস এর জায়গায় আমরা এস এর মানটা পুট করেও আমরা ছেদবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে পারবো। তো এইভাবে ফ্রেন্ডস আমরা ইউনিট 4 সি এক্সারসাইজের আমরা 4 মার্কসের অঙ্কগুলো সলভ করব। তো এরকম টাইপের অঙ্ক দেওয়া থাকলে আশা রাখি তোমরা খুব ভালো করে আসতে পারবে। ওকে, তো আমাদের পরের অঙ্কটা হচ্ছে কোশ্চেন নাম্বার 2। তো তোমরা অঙ্কটা দেখতে পাচ্ছ, এখানে দুটো সরলরেখা দিয়ে দিয়েছে। তো সরলরেখা দুটোকে আমরা নাম্বারিং করছি হচ্ছে রোমান 1 এন্ড রোমান 2। ঠিক আছে, রোমান 1 রোমান 2। তো প্রশ্নটা কি বলেছে, প্রশ্নটা বলেছে কি যে সরলরেখা দুটি পরস্পরকে ছেদ করবে না। ঠিক আছে, সরলরেখা দুটি দেখাতে বলছে যে সরলরেখা দুটি পরস্পর ছেদি নয়। ঠিক আছে, আমাকে এটা প্রমাণ করতে হবে বা দেখাতে হবে পরস্পর ছেদি নয়, এটা আমাকে কিন্তু প্রমাণ করতে হবে। তো অলরেডি আমি কনসেপ্টে বলেছি যে যদি আমরা যে তিনটে সমীকরণ আমরা পাবো এস আর টি, সেখান থেকে সলভ করব, যে কোনো দুটো সলভ করে যদি আমরা অবশিষ্ট সমীকরণে যদি আমি বসিয়ে দিই, তাহলে যদি সিদ্ধ না করে তাহলে আমরা বলবো সরলরেখা দুটো পরস্পর ছেদি নয়। তাহলে আমি লিখছি না, ঠিক আগে লেখাটা এখানে লিখতে হবে যে এই সরলরেখা দুটোর উপর যে কোনো দুটো বিন্দু আমরা নিচ্ছি। তো অলরেডি তোমরা বিন্দু স্থানাঙ্কটা বুঝতে পারছো। তাহলে আমি লিখছি না যে তাহলে 1 নং এর ওপর বিন্দুটা কি হয়ে যাবে, স্থানাঙ্কটা পরিষ্কার বুঝতে পারছো, 1
প্লাস 3t। তো এটাকে যদি আমরা t ধরি আর এটাকে যদি s ধরি ইজিক্যালস টু, তাহলে এখানে কত হবে 1 প্লাস 3t কমা দিয়ে এটা কত হবে -1 প্লাস 2t। তোমরা পরিষ্কার বুঝতে পারছো, আমি কিন্তু লিখছি না, ঠিক আগের লেখাটাই তোমাদের লিখতে হবে কিন্তু, ওকে। আর এটা কত হবে হচ্ছে 1 প্লাস 5t। তাহলে এটা হচ্ছে আমাদের 1 নং সরলরেখার উপর অবস্থিত যে কোনো বিন্দু, 1 নং সরলরেখার উপর অবস্থিত যে কোনো বিন্দু। এবার 2 নং, ঠিক আছে, 2 নং সরলরেখার উপর যে কোনো বিন্দু কি হয়ে যাবে, যদি আমরা ইজিক্যালস টু s ধরি তাহলে এটা হয়ে যাবে হচ্ছে -2 প্লাস 4s কমা দিয়ে এটা হবে হচ্ছে 1 প্লাস 3s কমা দিয়ে এটা হবে হচ্ছে -1 মাইনাস কত হবে 2s। তাহলে এটা হচ্ছে 2 নং সরলরেখার উপর অবস্থিত যে কোনো বিন্দু স্থানাঙ্ক। দেখো আরেকবার বলছি, -2 প্লাস 4s প্লাস 1 প্লাস 3s আর -1 প্লাস -2s, ঠিক আছে। তাহলে এবার আমি ধরে নিচ্ছি যে সরলরেখা দুটো পরস্পরকে ছেদ করছে। ধরি এরকম লিখবো কি, যে আমরা ধরে নিচ্ছি যে সরলরেখা দুটি পরস্পর ছেদি। ধরি সরলরেখা দুটি, আমরা কিন্তু অ্যাজিউম করছি, আমরা কিন্তু এখনো জানি না সরলরেখা দুটি কিন্তু পরস্পর ছেদ করছে। তো আমরা ধরে নিচ্ছি যে সরলরেখা দুটি পরস্পর ছেদি বা পরস্পরকে ছেদ করছে। তাহলে সরলরেখা দুটি পরস্পর ছেদি, ওকে, পরস্পর ছেদি বা পরস্পরকে ছেদ করছে, কেমন। সুতরাং আমরা কি লিখতে পারি, দ্যাট ইজ 1 প্লাস 3t ইজ ইকুয়ালস টু -2, একইভাবে সেই আগের মতনই স্ট্রাকচারটা করব, প্লাস 4s, ঠিক আছে। তো এটাকে ক্যালকুলেশন করলে কি হবে, 4s মাইনাস 3t ইজ ইকুয়ালস টু 3 হয়ে যাবে, ঠিক আছে। এটা পরিষ্কার বুঝতে পারছো, 4s মাইনাস 3t ইজ ইকুয়ালস টু 3। তো এটাকে আমরা নাম দিচ্ছি হচ্ছে 3 নম্বর ইকুয়েশন, কারণ অলরেডি আমরা 1 2 লিখে দিয়েছি। ঠিক একইভাবে আমরা লিখবো এইটা ইজ ইকুয়ালস টু এইটা, তাই তো। তাহলে -1 প্লাস 2t ইজ ইকুয়ালস টু 1 প্লাস 3s। তাহলে এটা কত হবে, 3s মাইনাস 2t ইজ ইকুয়ালস টু -2, কারণ +1টা ওদিকে গেলে -1 হয়ে যাচ্ছে, তাহলে -1 -2, তাহলে এটা গেল আমাদের হচ্ছে কত, 4 নম্বর ইকুয়েশন। তো এটাকে আমরা নাম দিচ্ছি হচ্ছে 4 নম্বর ইকুয়েশন। ঠিক একইভাবে আমরা করব হচ্ছে 1 প্লাস 5t ইজ ইকুয়ালস টু, দ্যাট ইজ -1 মাইনাস 2s, ঠিক আছে। তাহলে এটা কত হয়ে যাবে, তাহলে মাইনাসটা যদি কমন নিই তাহলে এটা হবে -2s মাইনাস 5t ইজ ইকুয়ালস টু 1 প্লাস 1 দ্যাট ইজ 2 হয়ে যাচ্ছে, মাইনাসটা কমন, এটা হবে 2s, এটা হবে প্লাস 5t ইজ ইকুয়ালস টু -2। তো এটাকে আমরা নাম দিচ্ছি হচ্ছে 5 নম্বর, ঠিক আছে। তাহলে 2s প্লাস 5t ইজ ইকুয়ালস টু -2, এটাকে আমরা 5 নম্বর নাম দিলাম। এবার 3 4 5 যে কোনো দুটোকে সলভ করে আমরা s আর t এর মান বার করছি। আমরা 3 আর 4 সলভ করছি, ঠিক আছে, আমরা 3 আর 4 সলভ করছি। তাহলে 3 নম্বরটাকে যদি আমরা সলভ করি তাহলে 3টাকে আমরা গুণ করব কত দিয়ে, তো আমি t-টাকে এলিমিনেট করছি, তাহলে 2 দিয়ে গুণ করব, 2 দিয়ে গুণ করব এবং রোমান 4টাকে আমরা কত দিয়ে গুণ করব, 3 দিয়ে, তাই তো। এটাকে 2 দিয়ে আর এটাকে 3 দিয়ে, তাহলে রোমান 4 মাল্টিপ্লাইড বাই 3 দ্বারা করে পাই, ঠিক আছে। তাহলে এটা কত হবে, যে আমি প্রথম 3টাকে গুণ করছি হচ্ছে 2 দিয়ে, তাহলে এটা হবে হচ্ছে 8s মাইনাস 6t, ওকে, -6t ইজ ইকুয়ালস টু 6 হয়ে যাচ্ছে, তাই তো, 6। আর এখান থেকে আমি কত দিয়ে গুণ করছি, 3 দিয়ে, তাহলে 9s, তাই তো, 9s মাইনাস এটা কত হয়ে যাবে 6t, একইভাবে 6t ইজ ইকুয়ালস টু হয়ে যাচ্ছে হচ্ছে কত, -6, ওকে, -6। তাহলে বিয়োগ করব, প্লাস ইজ ইকুয়ালস টু প্লাস, তাহলে এটা কেটে যাচ্ছে, ওখানে 60 কেটে যাচ্ছে, ঠিক করেছি। আমি আরেকবার দেখছি, এখান থেকে আমরা 4টাকে 3 দিয়ে গুণ করছি, তাহলে এটা হবে হচ্ছে 9s, ঠিক আছে, -60 ইজ ইকুয়ালস টু -6। তাহলে এটা কত হবে হচ্ছে s ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস প্লাস, দ্যাট ইজ 12 হয়ে যাচ্ছে, তাই তো, 12, আর s ইজ ইকুয়ালস টু কত হচ্ছে -12। তাহলে আমরা s এর মানটা পাচ্ছি হচ্ছে -12, ঠিক করেছি আমি, ভুল হলে দেখে নিও তোমরা একটু। তো এবার আমরা করব কি, যে s এর মানটা আমরা যে কোনো 3 বা 4, এখানে s এর মানটা
আমাকে টি এর মানটা পেতে গেলে 3 অথবা 4-এ বসাতে হবে আমাকে। আমি তো 4-এ বসিয়ে পাই, তাহলে পুট s is equals to -12 in at কত, আমরা 4-এ বসাচ্ছি, ঠিক আছে, in at রোমান 4, তাহলে আমরা কি পাচ্ছি 3s, তাহলে 3 ইন্টু s কত আছে -12, ঠিক আছে, -2t is equals to -2, ওকে, তাহলে এটা কত হবে -36 -2t is equals to -2, তাহলে এবার 2টাকে দিকে নিয়ে চলে আসলে কত হচ্ছে, দ্যাট ইজ 2t is equals to এটা +36 হয়ে যাচ্ছে, তাই তো 2টা ওদিকে নিয়ে গেলে তাহলে এটা হচ্ছে +2t, আর এদিকে আসলে +2 হয়ে যাচ্ছে, তাহলে 36 +2 হচ্ছে -34, তাহলে t এর মানটা কত হবে তোমরা পরিষ্কার বুঝতে পারছো -17, তাহলে t এর মানটা হয়ে যাচ্ছে -17, তাহলে আমরা s এর মানটা পেলাম -12, t এর মানটা পেলাম -17, এবারে s আর t এর মানটা আমরা 5-এ বসিয়ে দেবো, ওখানে দেখবো -2 আসছে কিনা। সুতরাং s এবং t এর মানটি 5 নংয়ে বসিয়ে পাই, তাহলে কত হবে 2 মাল্টিপ্লাইড বাই s মানে কত এখানে -12, এইটুখানি ক্লিয়ার, প্লাস 5 মাল্টিপ্লাইড বাই t -17, করে দেখছি কত আসছে -24, আর -5×17 তাই তো, করে দেখি কত হয়, দ্যাট ইজ 9, দ্যাট ইজ -109, দেখো আমাদের কিন্তু রাইট হ্যান্ড সাইড -2 আসছে না, তাহলে এখান থেকে আমরা বলতে পারি সরলরেখা দুটি অর্থাৎ 5 নম্বর সমীকরণটা সিদ্ধ না হওয়ায় s এবং t এর প্রাপ্ত মানটি 5 নং সমীকরণে বসিয়ে দেখা যায় যে 5 নং সমীকরণটি সিদ্ধ হচ্ছে না, তাই আমরা এখান থেকে কনক্লুশনে আসতে পারি বা এখান থেকে আমরা কনক্লুড করতে পারি যে এই 1 এবং 2 নং সরলরেখা দুটি পরস্পর ছেদি নয় বা পরস্পরকে ছেদ করে না, ঠিক আছে, এটুকুনি ক্লিয়ার। তাহলে এখানে লিখবো সুতরাং 1 এবং 2 নং সরল রেখা দুটি পরস্পর ছেদি নয়, জাস্ট এইটা কনক্লুশনটা লিখে দেবে, পরস্পর ছেদি নয়, এইটুখানি ক্লিয়ার হচ্ছে। তাহলে এটাই হচ্ছে ফ্রেন্ডস আমাদের 2-এর দাগের অঙ্কের সলিউশন। তো এরকম টাইপের অঙ্ক আমরা হয়তো এরপরে পাবো, তো যেগুলো আমি করছি না একদম সেম ওয়েতে তোমাদের করতে হবে, তো আমি জাস্ট তোমাদের ডিরেকশনটা দিয়ে দিচ্ছি, তোমরা করবে বাড়িতে হোমওয়ার্ক হিসেবে। যদি অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে, ওকে। তো আমরা 5-এর দাগের এরপরে রোমান 2 আর রোমান 3 এর দুটো অঙ্ক দেখতে পাচ্ছি। দেখো যে এই দুটো অঙ্ক আমি করছি না ফ্রেন্ডস, তোমরা নিজেরা করে নেবে কোনে, কারণ অলরেডি আমরা 1, 2 দুটো অঙ্ক, প্রথম দুটো অঙ্ক আমরা যেভাবে সলভ করেছি ঠিক সেইভাবেই আমরা 1 নম্বরের অঙ্কটা করেছিলাম কি, যে পরস্পরকে ছেদ করছে, পরস্পরকে ছেদ করে, আর 2 নম্বরের অঙ্কটা আমরা দেখতে পেরেছি যে পরস্পরকে ছেদ করছে না, ঠিক আছে। তাহলে এখানে আমাকে প্রশ্নটা করেছে কি, যে এই দুটো সরলরেখার যে কার্টেসিয়ান ফর্মে দিয়ে দিয়েছে, এই দুটো সরলরেখা কি পরস্পরকে ছেদ করবে বা পরস্পর ছেদি, তাহলে সেটা আমাকে দেখতে হবে ওই এস টি যেটা আছে, আমরা এস টি এর মানটা পুট করে আমরা দেখবো যে সিদ্ধ হচ্ছে কিনা, যদি সিদ্ধ হয় তাহলে পরস্পর ছেদ করছে, আর যদি সিদ্ধ না হয় তাহলে পরস্পরকে ছেদ করছে না। যেভাবে আমরা করেছি প্রথম দুটো অঙ্ক ঠিক সেইভাবেই লেখালেখি থেকে শুরু করে পুরোটুকু অংশই কিন্তু সেম ভাবে করতে হবে। তো আমি করছি না, তোমরা নিজেরা করে নেবে এখানে। শুধু এখানে একটা জিনিস দেখো যে ক্লিয়ার করতে হবে, আগে দেখে নেবে যে ইকুয়েশন গুলো কিন্তু জেনারেল ফর্মে আছে নাকি, অর্থাৎ আমি বলতে চাইছি x - x1 / a is equals to y - y1 / b is equals to z - z1 / c, অর্থাৎ এই আকারে কিন্তু আছে কিনা আমাকে দেখতে হবে, এই আকারে আছে কিনা ইকুয়েশন গুলো সেটা আমাকে দেখতে হবে। কার্টেসিয়ান ফর্মে আমি দেখাচ্ছি, এরপরে আমরা ভেক্টর ফর্মেটটা করবো ওখানে, ঠিক আছে। তো আমরা দেখো যে প্রথম ইকুয়েশনে দেখি, যদি সরলরেখার ইকুয়েশনটা, তাহলে x - 1/3, এখানে y - 1 - y আছে, তাহলে এখানে মাইনাসটা কমন নিয়ে y - 1 করে নেবে বাই 1, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে y - 1 বাই -1, ঠিক আছে। আর বাকিগুলো সেম আছে, দ্বিতীয়টাও ঠিক আছে। এবং দ্বিতীয় সরলরেখাটা আমরা দেখতে পাচ্ছি, দেখো দ্বিতীয় কোশ্চেনটা, যে প্রথম সরলরেখাটা দেখো ঠিকঠাকই আছে,
দ্বিতীয় সরলরেখাটাও কিন্তু ঠিকঠাকই আছে, অর্থাৎ এক্স মাইনাস এক্স ওয়ান বাই এ ইজ ইকালস টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই বি ইজ ইকালস টু জেড মাইনাস জেড ওয়ান বাই সি এই আকারে আছে। খালি আমাকে চেঞ্জ করতে হবে, এইটাকে স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে আসতে হবে, দ্যাট ইজ ওয়াই মাইনাস ওয়ান বাই মাইনাস ওয়ান হয়ে যাবে কোণে, ঠিক আছে। আর বাকি ইজ ইকালস টু ধরে নাও এটাকে আমরা এস ধরছি, এটাকে আমরা টি ধরছি, তাহলে এই দুটো সরলরেখার উপর দুটো বিন্দু আমরা নেব, সেই দুটো বিন্দুকে ইকুয়েট করব, করে আমরা প্রথম থেকেই অ্যাজিউম করব যে সরলরেখা দুটো পরস্পরকে কাট করছে বা ছেদ করছে। তাহলে যদি ছেদ করে তাহলে দুটো সরলরেখার এক্স এর কোঅর্ডিনেট ইজ ইকালস টু ওয়াই এর কোঅর্ডিনেট ইকুয়ালস টু জেড এর কোঅর্ডিনেট, যেটা আমরা কনসেপ্টে শিখেছি, এবং কনসেপ্টে শেখার পর আমরা প্রথম দুটো অঙ্কে যেভাবে সলিউশনটা দেখলাম ঠিক সেইভাবে আমরা কিন্তু করব। ওকে, তো আমি করছি না, তোমরা নিজেরা করে নেবে, যদি অসুবিধা তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে, কেমন? তো এর পরের অঙ্কটা ফ্রেন্ডস আমরা দেখতে পাচ্ছি, দেখো অঙ্কটা আমাদের 4 মার্কসের কোশ্চেন নাম্বার 4। তো অঙ্কটা এখানে আছে কি যে ভেক্টর ফর্মে দিয়ে দিয়েছে। তো এরকম দুটো সরলরেখা, যে দুটো সরলরেখার সমীকরণকে ভেক্টর ফর্মে দিয়ে দিয়েছে, প্রশ্ন করেছে যে সরলরেখা দুটি পরস্পর ছেদি কিনা, মানে পরস্পরকে ছেদ করবে কিনা, তারা পরস্পর ছেদ করবে কিনা, এবং যদি ছেদ করে তাহলে ছেদবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে, মানে ছেদবিন্দু স্থানাঙ্কের অবস্থান ভেক্টরটা আমাকে বের করতে হবে, ঠিক আছে। তো এখানে কি করে করব, দেখো এখানে ফার্স্ট অফ অল আমরা ধরে নেবো যে সরলরেখা দুটির এটাকে 1 নম্বর নাম দিচ্ছি। আমি বোর্ডের স্পেসটা কম আছে তাই আমি করছি না, জাস্ট তোমরা একটু নিজেরা করে নেবে। তো এটাকে আমরা 1 নম্বর নাম দিলাম, আর এইটাকে আমরা 2 নম্বর নাম দিলাম। আমার বোর্ডের স্পেসটা কম আছে বলে আমি জাস্ট আলাদা করে সমীকরণটা লিখছি না। তাহলে আমরা লিখছি কি যে ধরি সরলরেখা দুটির, ধরি 1 এবং 2, ঠিক আছে, 1 এবং 2 সরলরেখা দুটির ওপর অবস্থিত, জাস্ট এই স্টেটমেন্টটা লিখে নেবে, ঠিক আছে। সরলরেখা দুটির ওপর অবস্থিত যে কোনো বিন্দুর অবস্থান ভেক্টর, ঠিক আছে। এখানে আমরা লিখবো না বিন্দু স্থানাঙ্ক, এখানে লিখবো হচ্ছে অবস্থান ভেক্টর, বিন্দু অবস্থান ভেক্টর, ঠিক আছে। অবস্থান ভেক্টর বা পজিশন ভেক্টর কত হবে, আমরা এটাই লিখে দেবো ওখানে, ঠিক আছে। দ্যাট ইজ 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ, কারণ কনসেপ্ট ভিডিওতে আমি বলেছিলাম যেটা ভেক্টর ফর্মে দেবে সেটাই হবে তার অবস্থান ভেক্টর, তাই তো, বিন্দুর যে কোনো বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে প্লাস কে ক্যাপ, ওকে, প্লাস কে ক্যাপ প্লাস টি ব্র্যাকেট কত হবে 5j ক্যাপ মাইনাস 4k ক্যাপ, এইটুখানি ক্লিয়ার হচ্ছে। এবং আর আরেকটা কি হবে, আরেকটা হবে এইটা 6j ক্যাপ মাইনাস k ক্যাপ কমা দিয়ে s ব্র্যাকেট i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস k ক্যাপ, এইটুখানি ক্লিয়ার হচ্ছে। তাহলে আমরা দুটো বিন্দুর অবস্থান ভেক্টর নিচ্ছি, যে কোনো দুটো বিন্দুর অবস্থান ভেক্টর দিস অ্যান্ড দিস, ওকে। তো এবার আমাদের নিয়মটা কি ছিল যে এইটা ইজিক্যালস টু এটাকে ইকুয়েট করা, তাই তো, এটা ইজিক্যালস টু এটাকে ইকুয়েট করা। তাহলে আমরা ধরে নিচ্ছি সরলরেখা দুটো পরস্পরকে ছেদ করছে, ঠিক আছে। তাহলে সরলরেখা দুটি পরস্পরকে, এখানে লিখে নেবে কোনে, পরস্পরকে ছেদ করলে, ঠিক আছে, পরস্পরকে ছেদ করলে আমরা কি লিখবো, দ্যাট ইজ 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস k ক্যাপ, এইটুখানি ক্লিয়ার হচ্ছে, প্লাস টি, ঠিক আছে, টি ব্র্যাকেট 5j ক্যাপ মাইনাস 4k ক্যাপ, এইটুখানি ক্লিয়ার, ইজ ইকুয়ালস টু 6j ক্যাপ মাইনাস 6j ক্যাপ মাইনাস k ক্যাপ, ওকে, মাইনাস k ক্যাপ প্লাস s ব্র্যাকেট i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস
কে ক্যাপ। এইটুখানি ক্লিয়ার হচ্ছে? তো এবার এখান থেকে আমরা কি করব, এটাকে যদি আমরা সাজাই, দেখো এখান থেকে যদি আমরা সাজাই, দেখো এখানে 2i ক্যাপ আর এখানে হচ্ছে 2i ক্যাপ আর এখান থেকে হচ্ছে আমাদের si ক্যাপ। তাহলে এখান থেকে আমরা করতে পারি কি, দেখো তো 2i ক্যাপ প্লাস 3, আচ্ছা 2i ক্যাপ তো এটা করলাম। আচ্ছা এবার এখান থেকে আমরা দেখো 3j আর এখানে হচ্ছে প্লাস 5 কত হচ্ছে 5j। তাহলে এখান থেকে যদি আমরা যেটা কমন নিই তাহলে এটা কত হবে 3 প্লাস 5t, ভালো করে বুঝবে, 5t ইন্টু জে ক্যাপ। এইটুখানি ক্লিয়ার হচ্ছে? দেখো 3 প্লাস 5t জে ক্যাপ আর এখানে কে ক্যাপ আর এখানে মাইনাস 4k ক্যাপ, পরিষ্কার তোমরা বুঝতেই পারছো, প্লাস সাইন দেবো, এখান দিয়ে লিখবো হচ্ছে 1 মাইনাস কত হবে 4t, 1 মাইনাস 4t ইন্টু কে ক্যাপ। ওকে, ইজ ইকুয়ালস টু এখান থেকে 6j, এখানে i ক্যাপ মানে 0 আছে, তাহলে এটা সিম্পলি আমরা লিখবো হচ্ছে কত লিখবো যে এস আই ক্যাপ, ঠিক আছে, এস আই ক্যাপ। ওকে, আর এখানে 6j আর এখানে হচ্ছে মাইনাস 3j। তাহলে যদি আমরা এটা করি তাহলে এটা হবে কত, দেখো প্লাস ব্র্যাকেটে 6 মাইনাস 3s ইন্টু জে ক্যাপ আর এখানে হচ্ছে মাইনাস কে আর এখানে হচ্ছে প্লাস এস কে। তাহলে সিম্পলি আমরা প্লাস লিখছি এখানে, লিখে 1 মাইনাস, তাই তো, আচ্ছা এখানে এস হয়ে যাবে, এখানটা এসটা লিখে দাও, এখানে এস মাইনাস 1 কে ক্যাপ। ঠিক আছে, এইটুখানি ক্লিয়ার হচ্ছে? আমরা জাস্ট প্লাস সাইনটা এখানে রেখেছি। এবার কি করব যে এটার সাথে এটাকে কম্পেয়ার করব, এটার সাথে এটাকে কম্পেয়ার করব এবং এটার সাথে আমরা এটাকে কম্পেয়ার করব। তাহলে আমরা কি পাই দেখো, এখান থেকে আমরা কি করব, দ্যাট ইজ 2i ক্যাপ প্লাস এস, সরি এখানে ইজ ইকুয়ালস টু হয়ে যাবে, এখান থেকে ইজ ইকুয়ালস টু 2i ক্যাপ ইজ ইকুয়ালস টু, আচ্ছা এখানে i ক্যাপ হবে না, এখানে 2 ইজ ইকুয়ালস টু s হয়ে যাবে। ঠিক আছে, এখান থেকে দেখো 2 আর এখানে s, তাহলে s ইজ ইকুয়ালস টু 2, তাহলে আমরা s এর মধ্যে ডাইরেক্ট পেয়ে গেলাম s ইকুয়ালস টু 2। আবার একই হবে দিস ইকুয়ালস টু দিস, তাহলে লিখবো কি যে 3 প্লাস 5t ইজ ইকুয়ালস টু 3 প্লাস 5t ইজ ইকুয়ালস টু, এটা কত হবে 6 মাইনাস 3s, 6 মাইনাস 3s। ওকে, 6 মাইনাস 3s, কেমন? আচ্ছা, তো এবার এখান থেকে দেখো যে আবার 1 মাইনাস 4t ইজ ইকুয়ালস টু s মাইনাস 1, s মাইনাস 1। তাহলে এই যে s এর যে মানটা আমরা পেয়েছি এখানে আমরা দেখবো পুট করে যে দুটো মানে t এর মানটা আমরা পেয়ে যাবো ওখানে। ঠিক আছে, t এর মানটা আমরা পেয়ে যাব এখান থেকে, হয় s এর মানটা আমরা এখানে পুট করছি, তাহলে এখান থেকে যদি আমরা পুট করি তাহলে কত হবে s এর মানটা, দেখো তাহলে 3 প্লাস 5t ইজ ইকুয়ালস টু s মাইনাস, তাহলে এখানে যদি আমরা 2 পুট করি তাহলে এটা 6 হয়ে যাচ্ছে 0, তাই তো, তাহলে এখান থেকে t এর মানটা হয়ে যাবে দেখবে মাইনাস 3/5, t এর মানটা হয়ে যাচ্ছে মাইনাস 3/5। ওকে, তো এবার s আর t এর মানটা আমরা এখানটা পুট করে দেখি ঠিকঠাক হচ্ছে কিনা। তাহলে এখানে আমরা এখানে যদি আমরা s এর মানটা পুট করি তাহলে কত হবে, t এর মানটা পুট করলে হবে হচ্ছে 1 মাইনাস, দেখো এখানে মাইনাস ছিল তাহলে এটা প্লাস হয়ে যাবে, আমরা করে দেখছি ঠিকঠাক আসছে কিনা, তাহলে এটা হবে হচ্ছে 12/5, তাহলে করলে কত হচ্ছে এটা এই সাইডটা 17/5, ঠিক আছে। আবার s এর মানটা যদি এখানে পুট করি তাহলে এটা হচ্ছে 2 মাইনাস 1, তার মানে হচ্ছে 1 হয়ে যাচ্ছে, কেমন? তো এখানে কিন্তু ফ্রেন্ডস দেখতে পাচ্ছ তোমরা, মানে আমাদের কিন্তু ভ্যালিড করছে না, মানে স্যাটিসফাই করছে না, তাহলে আমরা এখানে বলতে পারি যে ইকুয়েশন দুটো কিন্তু
মানে 1 and 2 these two equation are not these two lines are not intersecting with each other, অর্থাৎ এইখান থেকে আমরা বলতে পারি এই আমাদের ম্যাথামেটিক্যাল আমাদের নাম্বারটা থেকে বলতে পারি যে যে এই লাইনস দুটো মানে রোমান 1 এবং রোমান 2 এই লাইনস দুটো পরস্পরকে ছেদ করবে না। তাহলে আমরা লিখব কি, সুতরাং hence the two lines are not intersecting with each other. ওকে, অর্থাৎ এই লাইন দুটো পরস্পরকে ইন্টারসেক্ট করবে না, আর নট ইন্টারসেক্টিং উইথ ইচ আদার, তাহলে এটাই হচ্ছে আমাদের প্রমাণ। ঠিক আছে, তো এইভাবে জাস্ট আমরা জিনিসটা করব। এবার ধরে নাও যদি ইন্টারসেক্ট করে তাহলে এস আর টি এর যে মানটা পাবো আমরা এখানটায় আমরা বসিয়ে দেবো, তাহলে আমরা পেয়ে যাবো হচ্ছে অবস্থান ভেক্টরটা। ঠিক আছে, মানে যে বিন্দুর মানে লাইন দুটো যে পয়েন্টে ইন্টারসেক্ট করছে সেই পয়েন্টের আমরা স্থানাঙ্ক ভেক্টরটা পেয়ে যাব। কোথায় বসাবো মানটা, টি এর মানটা আমরা সিম্পলি জাস্ট এই ফার্স্টের যে বিন্দুর স্থানাঙ্কটা, তো সেখানে আমরা টি এর মানটা পুট করলেই আমরা অবস্থান ভেক্টরটা পেয়ে যাব দুটো লাইন যে পয়েন্টে ইন্টারসেক্ট করছে। ওকে, তো এইভাবে জিনিসগুলো আমরা ফ্রেন্ডস করব এবং শিখব। তো আশা রাখি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে বা খুব হেল্পফুল হয়েছে। তো যদি সেরকম কোনো রকম তোমাদের বুঝতে বা কনসেপ্টে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে এবং দেরি না করে চ্যানেলটাকে খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নেবে। থ্যাংক ইউ।